ইসরায়েলের কি আস্তে আস্তে উত্থানের দিকে যাচ্ছে না পতনের দিকে যাচ্ছে? ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট গোজ আপ মাস্ট কাম ডাউন। ইসরায়েলের প্রতিষ্ঠাটাই হচ্ছে একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম একটা বিষয়। ইসরায়েল নামক কোনো রাষ্ট্র প্যালেস্টাইনে ছিল না 48-এর আগে, এখনো হয়েছে। এখন তারা এই 75 ইয়ার্স তারা এটা টিকে আছে, কিন্তু স্থায়ীভাবে তারা এখানে টিকতে পারবে না বা টিকবে না। ইতিহাসে তাই বলে। ভৌগোলিক অবস্থাটা অরিজিনাল শেপে চলে আসে। একদিন আমরা দেখব প্যালেস্টাইন স্টেট যেটা ছিল 1948-এর আগে, দ্যাট উইল কাম ব্যাক। ইসরায়েল স্টেটটা নাই। ইসরায়েলের মাধ্যমে আমেরিকা আসলে কি করতে চাইতেছে? 1948 সালের পর থেকে এ পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে অফিসিয়ালি $158 বিলিয়ন মিলিটারি এইড দিয়েছে। 2023 সালে যে যুদ্ধটা শুরু হলো হামাসের সাথে ইসরায়েলের, পার ডে ডাইরেক্ট ওয়ার কস্ট হচ্ছে $240 মিলিয়ন ইসরায়েলের পার ডে। 15 মাসের যুদ্ধের খরচ হিসাব করি যে ইসরায়েলের যে ডিফেন্স বাজেট আছে ইজ নাথিং। তারা কন্টিনিউ করে যাচ্ছে বিকজ প্রতিনিয়ত আমেরিকা থেকে সে সাপোর্ট তারা পাচ্ছে। ইসরায়েলের এই 15 মাস ধরে এত পয়সা খরচ করলো, এত মিলিটারি ইন্টেলিজেন্স সাপোর্ট পাইলো, কেন তারা অ্যাচিভ করতে পারলো? এটা এত কি ডিফিকাল্ট ছিল? ইসরায়েল চেয়েছিল যেখানে ট্রেমেন্ডাস ডিস্ট্রাকশন করে মানুষকে হামাসের বিরুদ্ধে খেপিয়ে তুলবে, বাট সেটা হয় না বিকজ ওই হামাসের যে কনসেপ্ট তারা সেটাকে ধারণ করছে। এটা ইসরায়েলি ডিফেন্স মিনিস্টারের কথা। হামাসের পক্ষে যে তার হোয়াট ডিড দে গেইন, তারা কি গেইন করলো, এখানে একটা প্রশ্ন আছে। ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ড সাইন করার জন্য, বাট এই ঘটনার কারণে অনেক আরব দেশই একটু পিছিয়ে গেছে। আমেরিকা আসলে গত 50 বছর ধরে ইসরায়েলের মাধ্যমে আসলে মিডল ইস্টে কি অ্যাচিভ করতে যাচ্ছে, যেটার জন্য সে এত ফান্ড করতেছে? আরব যে ডিসপিউট যেটা আছে এর ভিতরে আমেরিকার কিছু করে নাই, আমেরিকা কিছু নাকু গলায় না। মানে এটা একটা বেনাইন গ্রিন সিগন্যাল দিয়ে দিল, ভাই তুমি কুয়েতে যা অ্যাটাক করতে পারো। সাদ্দাম হি মেড আ ব্লান্ডার অফ হিজ লাইফ টাইম, ইরাক কুয়েতে অ্যাটাক করে বসলো। ইজিপশিয়ান একজন জেনারেল বা কেউ জন বলছিলেন যে উই ক্যান ফাইট এগেনস্ট ইসরায়েল বাট উই ক্যানট ফাইট এগেনস্ট আমেরিকা। যে সেন্টিমেন্টের কথা বলি আমরা, সস্তা সেন্টিমেন্ট, এটাতে তো কিছু হবে না। দ্য পিপল মাস্ট হ্যাভ মিনিংফুল ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি। ইসরায়েলের উত্থান কিভাবে হলো এবং তার পতন কিভাবে হতে পারে সেই বিষয়ে কথা বলার জন্য একজন চমৎকার ভূ রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার আমাদেরকে আজকে শিখাবেন। দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা ওনার। বাংলাদেশ নেভিতে যখন রিটায়ার করেন অ্যাজ আ কমোডর র্যাঙ্কটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সমমর্যাদার। বাংলাদেশ নেভিতে কাজ করার পাশাপাশি উনি DGFI ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়াও উনি ইউনাইটেড নেশনসে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। অ্যাজ আ প্রলিফিক রাইটার ওনার যে নতুন বইটা আসছে সেটা হচ্ছে জিওপলিটিক্স অফ টেরোরিজম ইন দ্য স্যান্ডস। ওনার কাছ থেকে আমরা শিখবো ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট কিভাবে শেষ হবে। দুইটা বিষয় আমাকে খুব অবাক করে। যে পরিমাণ মানুষ আমার পডকাস্ট দেখে এটা অসম্ভব উৎসাহজনক, কিন্তু যারা আমার পডকাস্ট দেখছেন তার 80% আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না। একটা অনুরোধ করছি, আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কন্টেন্টের কোয়ালিটি, টপিক সব কিছু যেমন একদিকে অনেক বেশি আরও ইমপ্রুভ করবে, আবার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কোনো ভিডিও বা পডকাস্ট আপনারা মিস করবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, রিটায়ার্ড কমোডর আব্দুর রাজ্জাক স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি থ্যাংক ইউ স্যার, আপনি আপনাদেরকে সময় দিয়েছেন। আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা জিও পলিটিক্স নিয়ে, আপনি কত করে বইও লিখেছেন এবং আপনার কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্রের পরেও আপনি এখনো খুব অ্যাক্টিভলি এটা নিয়ে আপনি রিসার্চ করছেন, সেখানে আপনার কাছে কি মনে হচ্ছে ইসরায়েলের কি আস্তে আস্তে উত্থানের দিকে যাচ্ছে না পতনের দিকে যাচ্ছে? অ্যাকচুয়ালি জিও পলিটিক্সের এই বিষয়টা হচ্ছে আমার একটা প্যাশন, শখের জায়গা আর কি। এটা আমার প্রফেশনাল কোনো সাবজেক্ট না, এটা শখ থেকেই এটা নিয়ে একটু নাড়াচাড়া করা, লেখাপড়া করা, লেখালেখি করা, তো শখের সাইড। এটা যে প্রশ্নটা করলেন ইসরায়েলের বিষয়টা, মিডল ইস্ট যে কোনো সময়ের তুলনায় এখন সবচেয়ে বেশি একটা ভালনারেবল ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ কি সেটা তো অ্যাকচুয়ালি নিশ্চিতভাবে বলা যায় না, এটা অনুমান করা যায় বা ধারণা করা যায় কি হতে যাচ্ছে বা কি হতে পারে। যেমন একটা ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট গোজ আপ মাস্ট কাম ডাউন। যেটা আপনি যা কিছু উপরে চলে যায় একটা পর্যায়ে সেটা নিচে চলে আসে। আপনি যদি ইতিহাসের দিকে আমরা একটু তাকাই, একসময় ইউকে বা ব্রিটেনকে বলা হতো যার সাম্রাজ্য কখনো সূর্য অস্ত যায় না, বা সেই ফলটা কিন্তু সেই রাইজিং থেকে তারা ফল করেছে। এখন নাও দে আর সার্ভাইভিং, আমেরিকার সাথে অ্যালাইড থেকে তারা সার্ভাইভ করে যাচ্ছে, তাদের সেই ইয়েটা আছে। যেমন স্প্যানিশ কলোনি একসময় আমরা দেখেছি, পুরো সাউথ আমেরিকায় ছিল স্প্যানিশ কলোনি, আফ্রিকা তাদের কলোনি ছিল। স্পেন কিন্তু এখন কোনো জিওপলিটিক্যাল ইস্যু বা ডমিনেন্সে তারা নাই,
সো তাদের যে রাইসটা ছিল দ্যাট হ্যাজ ফলেন। তারপর এরকম অনেক বিষয়গুলো আছে, যেমন সোভিয়েত ইউনিয়ন, কোল্ড ওয়ারের ওয়ান অফ দ্য পাওয়ার্স অফ কোল্ড ওয়ার। আমরা কিন্তু 1990 সালে তো ফল হলো ওই সোভিয়েত ইউনিয়নের, 88 সালে আমরা বুঝতে পারিনি যে সোভিয়েত ইউনিয়ন ফল করবে। বিকজ আর ইতিহাসে একটা বিষয় কি হচ্ছে, ইতিহাসে এটা ইট টেক্স ব্যাক টু অরিজিনাল শেপ। হয়তো জিওপলিটিক্যাল বিভিন্ন ইস্যুর কারণে একটা পরিবর্তন ঘটে যায়, বাট ওভার দ্য ইয়ার্স, বহু বছর পরে বা শত বছর পরে ওটা আবার সেই অরিজিনাল শেপে চলে আসে। এরকম এক্সাম্পল পৃথিবীতে অনেক আছে। জার্মানি 3বার ব্রেক হয়েছে, 3বার রিইউনাইটেড হয়েছে। সোভিয়েত ইউনিয়ন কিন্তু কোনো দেশ ছিল না, ইট ওয়াজ আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। 70 বছর পরে সেটা স্প্লিট হয়ে অরিজিনাল শেপে চলে গেছে। ইউগোস্লাভিয়া, এটা কোনো দেশ ছিল না, ইট ওয়াজ আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। অ্যাট ওয়ান স্টেজ এটা এসে সেপারেট হয়ে গেছে। সো ইসরায়েল কিন্তু কোনো স্টেট ছিল না, এটাও কিন্তু অন্যের জমিতে এটা স্টাবলিশ করা হয়েছে। কারা করেছে? 47 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ফ্রান্স এবং ব্রিটিশ এদের স্পন্সরে স্টাবলিশমেন্টটা হয়েছে। তখন সেকেন্ড ওয়ার্ল্ডের পরে জার্মানি বা হিটলারের যে পারসিকিউশন ছিল এগেইনস্ট দ্য জিউস, সেখান থেকে তারা ইউরোপিয়ান ইউনিয়নের বা ইউরোপের দেশগুলোর অনেক সহানুভূতি পেয়েছে। তো ওই কনটেক্সটে ইসরায়েল এখানে ফর্ম হয়েছে। তারপরে 47 থেকে 75 বছরে ইসরায়েল হ্যাজ গ্রোন ইন শেপ অ্যান্ড সাইজ অ্যান্ড পাওয়ার। তো ইতিহাসের কনটেক্সটে যদি আমরা বলি, যেহেতু এখানে ইসরায়েল ছিল না, ইট ওয়াজ আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, ইট মাইট টেক ব্যাক দিস অরিজিনাল শেপে, হয়তো ফেরত আসতে পারে সেই প্যালেস্টাইন ল্যান্ড। আমাদের ইসরায়েল আমেরিকার আমরা উত্থান নিয়ে অনেকগুলো কথা বললাম, বাট ইভেনচুয়ালি এটার শেষ কোথায়? এই ইসরায়েল আমেরিকার এই যে সম্পর্ক এবং ইসরায়েলের এই যে কি বলবো ইউনাইটেড নেশনসে এসে তা নেতা নেয়াহু একটা তার পছন্দ মতো একটা ম্যাপ দেখাইলো, বিশাল একটা ইসরায়েল দেখাইলো, এবং ওইখানকার আশেপাশের মানুষের কি হবে তার কার কোনো কেয়ার নাই, কেয়ার করার তার প্রয়োজনও মনে করতেছে না, আমেরিকাও ব্ল্যাঙ্ক চেক দিয়ে যাচ্ছে। বাট আলটিমেটলি লাইক সেটা 5 বছর পরে হোক, 25 বছর পরে হোক, এটার আসলে এটার কি হবে? যেটা আমি আলোচনার শুরুতে যেটা বলছিলাম, যে সেটা হচ্ছে যে ইতিহাসের একটা পুনরাবৃত্তি ঘটে, যেটা আমরা আলোচনা করছি অলরেডি। 1948 সালের আগে ওখানে কিন্তু প্যালেস্টাইন স্টেট ছিল, প্যালেস্টাইন একটা রাষ্ট্র ছিল। ওখানে আরব জিউসরা বসবাস করতো, আরব ক্রিশ্চিয়ান ছিল, আরব মুসলিম ছিল, তো সব ধর্মের লোক এখানে বসবাস করছে। কিন্তু রাষ্ট্রটা ছিল প্যালেস্টাইন। ফ্রান্স এবং ব্রিটেন তারা কি করলো, ওখানে জিউসদের প্রতি সহানুভূতিশীল হয়ে ইউরোপে তাদের যে সাফারিংস হয়েছে এগুলোর সহানুভূতি হয়ে, যেহেতু প্যালেস্টাইনটা তখন ইউএন ম্যান্ডেটেড টেরিটরি ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, তারা ওখানে জিউসদের জন্য একটা আলাদা স্টেট তৈরি করে দিল। একটা কৃত্রিম আর্টিফিশিয়াল একটা স্টেট তৈরি করে দিল। কার জমিতে? প্যালেস্টাইনদের জমিতে, প্যালেস্টাইনের জমিতে। মানে এটা হচ্ছে জোর করে অন্যের জমিতে আর একজনকে বসবাস করতে দেয়া। ঘটনাটা যদি আমি ঠিক খুব সাধারণভাবে যে ব্যাখ্যা করি, এটা হচ্ছে কৃত্রিম তৈরি করা। এবং তারা ওই ইসরায়েলকে সাপোর্ট দিয়ে গেছে তার টেরিটরি এক্সপ্যানশনের জন্য, তার ডমিনেন্স বজায় রাখার জন্য কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়েছে 1948 সাল। সো টোটাল বিষয়টা হচ্ছে যে ইসরায়েলের প্রতিষ্ঠাটাই হচ্ছে একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম একটা বিষয়। এই কৃত্রিম জিনিস কখনো টিকে না। ইতিহাসে আমরা যেটা দেখেছি, ইতিহাসে ভৌগোলিক অবস্থানগুলো, ইতিহাসের পরিক্রমায় অরিজিনাল যে শেপ আছে সেখানেই তারা ফিরে যায়। যেটা আমি উদাহরণ হিসেবে বলেছিলাম সোভিয়েত ইউনিয়নের কথা। সেম এখানে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র প্যালেস্টাইনে ছিল না 48-এর আগে, এখনো হয়েছে। এখন তারা এই 75 ইয়ার্স তারা এটা টিকে আছে, কিন্তু স্থায়ীভাবে তারা এখানে টিকতে পারবে না বা টিকবে না। এটা ইতিহাসের শিক্ষা, এটা আমার কোনো থিওরি না, কারোর থিওরি না, ইতিহাসে তাই বলে। পৃথিবীর বিভিন্ন দেশে জায়গায় ইতিহাসের পর্যালোচনা করে দেখেন, ভৌগোলিক অবস্থাটা অরিজিনাল শেপে চলে আসে। তদ্রূপ এই প্যালেস্টাইন স্টেট যেটা ছিল 48-এর আগ পর্যন্ত যেটা ছিল, একদিন আমরা দেখব যে এই প্যালেস্টাইন স্টেটটা ফিরে আসছে, ইসরায়েল স্টেটটা নাই। এখন সেটা কবে কিভাবে এটা বলা সম্ভব না, টাইম ফ্রেম দেওয়া সম্ভব নয়। হতে পারে 10 বছর, 20 বছর, 50 বছর পরে হতে পারে, বাট ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। আর যে আমেরিকার যে সাপোর্ট যেটা ইসরায়েলে কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে সেটা তো একটা ভাটা পড়বে। কারণ গ্লোবাল ডমিনেন্সের ক্ষেত্রে আমেরিকার কম্পিটিটর হচ্ছে এখন চায়না, এটা আমেরিকানরাও স্বীকার করে এবং তারা চায়নাকে পছন্দও করে। বাট মিলিটারি পাওয়ারের ক্ষেত্রে যদি বলি, মিলিটারি দিয়ে যদি ডমিনেন্সের বিষয়টা আসে, চায়না অনেক দূরে আমেরিকার থেকে। যেটা বলছে যে 80টা দেশে 750টা মিলিটারি বেস আছে। সো আমেরিকার ইনফ্লুয়েন্সটা বেশি, পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি ইনফ্লুয়েন্সটা অনেক বেশি বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড। সো এই কম্পিটিশনে চায়না, আমার মনে হয় না চায়না এই মিলিটারি কম্পিটিশনে আমেরিকার সাথে যাবে। চায়না যে অ্যাপ্রোচটা নিয়েছে, সফট অ্যাপ্রোচ, সেটা হচ্ছে ইকোনমিক ডমিনেন্স।
দেখেন আফ্রিকাতে চায়নার কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট আছে এবং পাবলিক পারসেপশন ইন দ্য আফ্রিকান কন্টিনেন্ট ইজ চেঞ্জিং ইন ফেভার অফ চায়না। আফ্রিকানদের ধারণা চাইনিজদের সম্পর্কে বদলে যাচ্ছে, ভেরি পজিটিভ ইমপ্রেশন ওখানে গ্রো করছে। চায়না ইজ মেকিং হিউজ ইনিশিয়েটিভ, এবং সাউথ আমেরিকাতে অলসো। এবং ইউরোপের যুদ্ধ, বিভিন্ন রিসেশনের কারণে ইউরোপের ইকোনমি কিন্তু খুব একটা ভালোর দিকে যাচ্ছে না, গ্রোথটা নাই, স্ট্যাগনেন্ট অবস্থায় আছে। সো ওয়ান ফাইন মর্নিং হয়তো দেখা যাবে যে চায়না ইউরোপকে ফাইন্যান্সিয়াল এইড দেওয়ার জন্য যাচ্ছে, ওখানে ইনভেস্টমেন্টের জন্য যাচ্ছে। সো তো এক্ষেত্রে আমেরিকা যদি ইসরায়েলকে এরকম ব্ল্যাঙ্ক চেক অ্যাপ্রোচ বজায় রাখতে যায়, দ্যাট কুড অ্যাফেক্ট দেয়ার ইকোনমি অলসো। সেক্ষেত্রে আমেরিকা হয়তো ইসরায়েলের মিলিটারি এইড অ্যান্ড ফাইন্যান্স দেওয়ার ক্ষেত্রে একটু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে তাকেও ঢুকতে হবে। সো ওভারঅল যদি আমি চিন্তা করি, ওভারঅল জিওপলিটিক্যাল ইস্যুসগুলো নিয়ে আর্টিফিশিয়ালভাবে একটা দেশকে চিরস্থায়ী রূপ দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমার আশাটা হচ্ছে, আমার ধারণা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্যালেস্টাইন স্টেট যেটা ছিল 1948-এর আগে, দ্যাট উইল কাম ব্যাক। এটা কখন কিভাবে সেটা বলা যাচ্ছে না। সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা। জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশে এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। আমরা যদি দুইটা রিসেন্ট সিজফায়ার দেখি, একটা হচ্ছে লেবাননের সিজফায়ার হিজবুল্লাহর সাথে ইসরায়েলের, আর একটা হচ্ছে গিয়ে খুবই রিসেন্ট প্যালেস্টাইনে যে সিজফায়ারটা হইলো 42 দিনে, যেটা ঘোষণা করা হলো, এবং আজকে এটার 3rd ডে যখন আমরা কথা বলছি বা রেকর্ড করছি ভিডিওটা। এখানে হস্টেজ এক্সচেঞ্জ হচ্ছে, ইমার্জেন্সি সাপোর্টের হচ্ছে। আমরা যদি ইসরায়েলের মিডিয়ার দিকে তাকাই, যেটা খুবই ক্লিয়ার যে তারা এটা চায় নাই। ইট কেম টু সারপ্রাইজ টু মেনি আমেরিকান অ্যানালিস্ট যে এত তাড়াতাড়ি ট্রাম্প আসার আগেই একটা সিজফায়ার ডিল হয়ে গেল। অনেকেই বলছে এটা ট্রাম্পের একটা প্রভাব, কারণ ট্রাম্পের একটা যুদ্ধবিরতি নীতির কথা সে অনেক অ্যাটলিস্ট নির্বাচনী ক্যাম্পেইনে বলছে। আবার অনেকে নানা কথা বলতেছে। বাট এটা কি আসলে ইন্ডিকেট করে কিনা যে আসলে ইসরায়েল যখন এই 15 মাস ধরে যে যুদ্ধটা যখন সে শুরু করছিল, তার 2টা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। একটা হচ্ছে সে হামাসকে নির্মূল করবে, যেটা সে এখন বলতেছে সে হামাসকে নির্মূল করতে পারে নাই। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে গিয়ে যে সে অনেক সাধারণ মানুষ হত্যা করছে, কিন্তু সে তার হস্টেজ উদ্ধার করতে পারে নাই। এটা কি 2টা জিনিস ইন্ডিকেট করে কিনা যে আমেরিকার সাপোর্টে ইসরায়েল আগের মতো ডমিনেট করতে পারতেছে না, এবং এইটা হয়তো বা ইসরায়েলের জন্য একটা বা আমেরিকার জন্য একটা আনসাস্টেনেবল ওয়ার হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো বিষয় আছে। সিজফায়ার নর্মালি এটা হয় কেন? একটা যুদ্ধ কিভাবে শেষ হয়? 2টা পক্ষ যুদ্ধ করছে, এক পক্ষ সারেন্ডার করে দিল, সো অপর যে পক্ষটাতে সেটা দ্যাট বিকামস দ্য উইনার। এভাবে তাদের মধ্যে একটা ইনস্ট্রুমেন্ট সারেন্ডারও সাইন হয়। এই যে সিজফায়ারটা হলো, এই সিজফায়ারটা কিসের? এখানে যুদ্ধটা স্থায়ীভাবে বন্ধ করার জন্য সিজফায়ার, স্থায়ীভাবে বন্ধ করার জন্য কিছু প্রসেস ফ্যাসিলিটেট করতে হয়। সেই ফ্যাসিলিটেশনের জন্য একটা সিজফায়ার দরকার। যেহেতু অন্য থার্ড পার্টি যারা আছে, নিউট্রাল পার্টি যারা আছে, নেগোসিয়েটার যারা আছে, দে ক্যান এন্টার অ্যান্ড ডু দ্য প্রসেসিং। সেরকম কিছু আমার কাছে মনে হয়নি যে এটা স্থায়ী যুদ্ধবন্ধ বা স্থায়ী সমাধানের জন্য এই সিজফায়ারটা। তাহলে এটা কি হোস্টেজ এক্সচেঞ্জ করার জন্যই কি সিজফায়ারটা? অ্যাপারেন্টলি মনে হচ্ছে প্রাইমারি অবজেক্টিভটি হচ্ছে হোস্টেজ ট্রান্সফারটা, সেই জন্য সিজফায়ারটা ফেজে গিয়েছে। প্রথম ফার্স্ট ফেজে 42 দিন। এই 42 দিনে 33 জন জিম্মিকে ছাড়া হবে, বিনিময়ে ইসরায়েলি প্রিজন থেকে আবার 1000 প্যালেস্টাইন থেকে ছেড়ে দেওয়া হবে। সেকেন্ড ফেজও আর এক গ্রুপ অফ হস্টেজেস উইল বি রিলিজড, আরও এক গ্রুপকে রিলিজ করা হবে। তারপরে কি হবে? যখন হস্টেজ যদি সব রিলিজই হয়ে যায়, জিম্মি রিলিজ হয়ে যায়, তারপরে কি হবে? সেটা কিন্তু এই চুক্তিতে কোথাও বলা নাই। মানে এই চুক্তিটা আলটিমেটলি কি পার্মানেন্ট সিজফায়ার বা যুদ্ধ বন্ধের দিকে যাবে কি না সেটা কিন্তু আমরা নিশ্চিত। এই যুদ্ধের অনেকগুলো ডেভেলপমেন্ট আছে, যে অ্যাকচুয়ালি যেমন এখন যে সিজফায়ার যেটা আছে, অনেক সেলিব্রেশন হচ্ছে, অনেক ধরনের কমেন্টস আসছে মিডিয়াতে। এই যুদ্ধে এই সিজফায়ারটাকে যদি আমি অ্যাকচুয়ালি তো যুদ্ধ বন্ধ বলা যাবে না, ইটস এ পজ অফ দ্য ওয়ার। এটাকে অনেকে দেখছেন যে এটা ভিক্টোরি হিসাবে, অনেকদিন দেখছেন প্যালেস্টাইনিদের পক্ষে জয়, বিভিন্ন কথা হচ্ছে। আবার ইসরায়েলের পক্ষে বলা হচ্ছে এই চুক্তি তারা মানতে চাচ্ছিলেন না। অ্যাকচুয়ালি এই চুক্তিগুলো কিন্তু গত মে মাসে 2024 সালের মে মাসে এই চুক্তিটা কিন্তু টেবিলে দেওয়া হয়েছিল। সেই চুক্তিটা এসে জানুয়ারিতে ট্রাম্প
হোয়াইট হাউসে যাওয়ার আগ মুহূর্তে এটা সাইন হলো। তো জিও পলিটিক্সে অনেক কিছু ঘটে পর্দার অন্তরালে, যেমন যেটা শোনা গেছিল যে ভিয়েতনাম ওয়ারের ক্ষেত্রেও কিন্তু এরকম সিজফায়ার একটা প্রসেস চলছিল। তো এক পক্ষ আর এক পক্ষকে বলে যে না, ডোন্ট সাইন নাও, লেট মি কাম ইন দ্য অফিস, উইল হ্যাভ এ বেটার ডিল। সেম ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে একই ঘটনা ঘটছিল। 22 সালের এপ্রিলে একটা যুদ্ধবিরতির চুক্তির কাছাকাছি তারা চলে গিয়েছিল, অ্যান্ড পুতিন ওয়াজ ইন্টারেস্টেড টু সাইন দ্যাট ডিল, বাট ইউকের ইনসিস্টেন্সে জেলোনি হি ব্যাকড অফ। তো ওটা আলটিমেটলি সাইন হয়নি। তো এই মে মাসে যে ডিলটা ছিল টেবিলে হামাস এবং ইসরায়েলের মধ্যে সাইন করার জন্য, সেটা এত মাস পরে হলো। অনেকে বলেন যেটা মেবি the election was nearing and some party might have told either parties যে don't sign it now, we'll have a better deal. তো এখন হয়তো সাইন হয়েছে। তো অনেক বিষয়গুলো আছে এখানে। আমি যে জায়গাটার ব্যাপারে খুবই ইন্টারেস্টেড বোঝার জন্য, সেটা হচ্ছে গিয়ে যে প্র্যাকটিক্যালি এটাকে হয়তো বা বলাটা ঠিক হবে না যে যুদ্ধ শেষ হয়ে গেছে। কারণটা হচ্ছে যে এটা এত বছর ধরে চলাটা যুদ্ধ, এবং ইসরায়েলের যুদ্ধ ছাড়তে পারবে না। কারণ এই যুদ্ধ যদি শেষ হয়ে যায় তাহলে দেন ইসরায়েলের একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়বে। বাট যেই জায়গাটায় মে মাসে খুব ভালো একটা এক্সাম্পল, যে মে মাসে 2024 যখন ডিলটা হইল না, ইট সিমড লাইক নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট, ইজ রানিং দ্য হোয়াইট হাউস। ইট সিমড লাইক সে যা চাচ্ছে তাই পাচ্ছে। বাট আমরা যদি রিসেন্ট তার বক্তব্যগুলো দেখি বা তার প্যানেলের বক্তব্যগুলো দেখি, ইটস ভেরি ক্লিয়ার যে তারা আসলে যুদ্ধবিরতিটা চায় নাই, অ্যাটলিস্ট বাহ্যিকভাবে তাই তারা বলতেছে। সো সেইটা কি একটা শিফট কিনা, যে আসলে এখন আমেরিকা আর ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দিতে চাচ্ছে না? না, আমার কাছে সেরকম মনে হচ্ছে না। পলিটিক্সে অনেক কথাই বলা হয়, সামনে যেটা বলা হয় পিছনে অ্যাকচুয়ালি সেটা ঘটে না। আবার পিছনে অনেক জিনিস ঘটে যেটা সামনে বলা হয় না। তো এখন বলা হচ্ছে যে আমরা ইসরায়েল এই চুক্তিটা চাচ্ছিল না, বাট তারা তো হোস্টেজদেরকে ফ্রি করতে চাচ্ছিল। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্যার টার্মস, যেটা অনেক সময় বলা হয়। তো সিজফায়ার যদি না হয়, তাহলে ডিলি যদি না হয়, তাহলে হোস্টেজকে তারা তো 15 মাসে সব হোস্টেজদেরকে রিলিজ করতে পারলো না। সো মুখে একটা বললেও পিছনে অনেক জিনিস ঘটে যেটা আমরা জানি না, বা আমরা অ্যাকচুয়ালি কর্মক্ষেত্রে বা বাস্তবে যার প্রতিফলনটা আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে এখানেও যেটা আমার কাছে মনে হচ্ছে যে তারা মানবে না মেনে কি করবে, হস্টেজ তো উদ্ধার করতে পারবে না। সো হয়তো এটা বলছে, বাট বাস্তবে হয়তো তাদের ওই হস্টেজ রিলিজের জন্য তাদেরকে এগ্রিমেন্টে আসতে হয়েছে। হ্যাঁ, আর কিছু প্রেশার তো হোয়াইট হাউস থেকে হয়তো ছিল, প্রেশার ছিল, ডেফিনেটলি তাদের কাছে প্রেশার ছিল। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, যে আমাদের 1950-এর পরে আমেরিকার কাছে পৃথিবীর প্রায় অর্ধেক সম্পত্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। কম্পেয়ার টু দ্যাট, স্টাডিজ বলে যে এখন আমেরিকার যে টোটাল পৃথিবীতে যা সম্পদ, তার 20%-এর কম আমেরিকার কাছে আছে। সো ইকোনমিক্যালি আমেরিকা হ্যাজ শ্রিঙ্কড। আমরা যদি দেখি যে ম্যানুফ্যাকচারিং একসময় আমেরিকা 50%-এর উপরে করতো, এখন সেটা করে হচ্ছে গিয়ে 13 অথবা 16%। সেটাতেও সে শ্রিঙ্কড। ওই আমেরিকার 1950 সালের ইকোনমিক সুপার পাওয়ারের জন্য আমরা মিডল ইস্টে 1980-1990 সালের দিকে আমেরিকার যে ডমিনেন্স দেখছি, সে যেটা চাইতেও সেটা করতে পারতো, এবং পরবর্তীতে ইরাক বলি, আমরা যে কোনো জায়গায় বলি, মোটামুটি মিডল ইস্টে আমেরিকা যা চাইতো তাই সে ইসরায়েলের মাধ্যমে সে করতো। গিভেন দ্যাট আমেরিকার ইকোনমি শ্রিঙ্ক করছে, এবং সেটার একটা এফেক্ট তার ফরেন পলিসি বা তার মিলিটারিতে একটা সময় পড়াটা হয়তোবা সম্ভব। তো সেই জায়গায় আপনি কি মনে করেন কিনা যে আমরা নেক্সট ডেকেইডে অথবা নেক্সট কাপল অফ ডেকেইডে আমরা আসলে আমেরিকার ডমিনেন্স মিডল ইস্টে, যেটা ইসরায়েলের মাধ্যমে সে করাইতো, সেটা আসলে শ্রিঙ্ক করবে? এই শতাব্দীর শুরুর আগে, দ্যাট ইজ 20 শতাব্দীর 90-এর দশকে যদি আমি বলি, আমেরিকা একটা স্টাডি করেছে, রিসার্চ করেছে, যারা 2050 পর্যন্ত তারা গ্লোবাল ডমিনেন্স বজায় রাখবে। এবং আজকে 2025, তাদের যে 50 বছরের যে স্টাডিটা, তার অর্ধেক কিন্তু তারা আজকে পার করেছে। এই 25 বছরে আমরা দেখছি যে আমেরিকার ডমিনেন্স কমেনি। আজকে 2025 যদি আমরা বলি, তাহলে দেখা যায় বিশ্বে আমেরিকা এখনও পলিটিক্যালি, ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি নাম্বার 1 কান্ট্রি, দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি। তাদের ইকোনমি শ্রিঙ্ক করেছে বলছেন এখানে, এখনও কিন্তু তাদের জিডিপির সাইজটা হচ্ছে এখন $29 ট্রিলিয়ন, লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাদের কম্পিটিটর চায়না, তাদের জিডিপির সাইজটা হচ্ছে এখন অ্যারাউন্ড $19 ট্রিলিয়ন, $10 ট্রিলিয়ন পিছনে। মিলিটারিলি আমেরিকা ইজ স্টিল দ্য সুপার পাওয়ার, লোন সুপার পাওয়ার। 750টা দেশ, 80টা দেশে 750টা মিলিটারি ঘাঁটি আছে, তাদের সামরিক ঘাঁটি আছে। মিডল ইস্টের প্রতিটা দেশে তাদের একটা করে ঘাঁটি আছে। শুধু ইরান, ইয়েমেন, সিরিয়াতেও আছে তাদের পকেট কিছু মিলিটারি বেজ আছে। শুধু ইয়েমেন এবং ইরান, এই দুইটা দেশ ছাড়া বাকি সব মিডল ইস্টের সব দেশেই কম বেশি তাদের ডাইরেক্ট আর ইনডাইরেক্ট প্রেজেন্সটা আছে।
আমরা যদি বলি যে তাদের প্রভাবটা কমে যাচ্ছে বা কমে যাবে, এখন পর্যন্ত সেরকম কোনো ট্রেন্ড দেখা যায় না। আর মিডল ইস্টের যে ইন্টারেস্টের বিষয়টা আছে সেটা কিন্তু এখন ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে। ইসরায়েলের যখন যে সাপোর্টটা দরকার সেটা আমেরিকা দিচ্ছে, আমেরিকার যখন যে সাপোর্টটা দরকার ইসরায়েল ইজ ক্রিয়েটিং দ্যাট কন্ডিশন, সেই সুযোগটা তারা করে দিচ্ছে। সো একজন আরেকজনের পরিপূরক হিসাবে মিডল ইস্টে তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় না যে ইভেন 2050 পর্যন্ত তারা যে স্টাডিটা করেছিল গত 90-এর দশকে, দে উইল ট্রাই টু কিপ দ্য ডমিনেন্স ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। আমরা যদি ইসরায়েলের ক্রিয়েশনের দিকে এবং ইসরায়েলের ধরেন যখন থেকে ইসরায়েলের গল্পটা স্টার্ট হলো 1950-60-এর পর থেকে, আমরা দেখলাম যে ইসরায়েলের গল্পটার সাথে মিডল ইস্টের যে ভেঙে যাওয়া, এটার একটা ক্লিয়ার একটা মানে কি বলবো যে কোরিলেশন আছে। ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্কটাকে যদি আমরা একটু বেটার বোঝার চেষ্টা করি, যে আমেরিকা অনেক ক্ষেত্রেই গত 20-30 বছরে তার সিটিজেনদের হেলথ কেয়ার, তার সিটিজেনদের সিকিউরিটি আমেরিকাতে তার জন্য যত না বেশি স্পেন্ড করছে, তার থেকে অনেক বেশি স্পেন্ড করছে বা খরচ করছে বা ইন্টারেস্টেড ছিল ইসরায়েলে খরচ করার জন্য, ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য। বিলিয়নস ইফ নট ট্রিলিয়নস অফ ডলার তারা আসলে ইসরায়েলকে সাপোর্ট দিছে এবং দিয়ে যাচ্ছে, এবং এটা মানে ইরেসপেক্টিভ অফ কোন প্রেসিডেন্ট আসছে না আসছে। ইসরায়েলের মাধ্যমে আমেরিকা আসলে কি করতে চাইতেছে, এখন পর্যন্ত কি করে গেছে এবং কি করতে চাচ্ছে? আসলে আমেরিকার ইকোনমিক যে ক্যাপাসিটি যেটা আছে, তাতে তারা মাল্টিপ্রং বা মাল্টিফ্রন্টে মিলিটারি এইড বা যুদ্ধ পরিচালনা তারা করতে পারে। তাদের যে মিলিটারি ইকোনমিক যে স্ট্রেংথ আছে, তাদের যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটা আছে, তার যে ক্যাপাসিটি আছে, তারা বিভিন্ন ফ্রন্টিয়ারে এই মিলিটারি এইড, অস্ত্র যাই বলেন, এটা দেয়ার সাপ্লাই দেওয়ার ক্যাপাসিটি তাদের আছে। দে আর মেনটেনিং দ্যাট। আর স্পেসিফিক ইসরায়েলের ক্ষেত্রে যদি আমরা বলি, 1948 সালের পর থেকে এ পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে অফিসিয়ালি $158 বিলিয়ন মিলিটারি এইড দিয়েছে। এইটা হচ্ছে রেগুলার ফাইন্যান্সিয়াল মিলিটারি এইড যেটা সেটা দিয়েছে। এর বাইরে যে মিলিটারি সাপোর্ট, উইপনারি সাপোর্ট যেটা দিয়েছে বা ইন্টেলিজেন্স সাপোর্ট, মানে ইন কাইন্ড যে সাপোর্টটা দিয়েছে, একটা হচ্ছে ক্যাশ আর হচ্ছে ইন কাইন্ড। তো ইন কাইন্ডে যে সাপোর্টটা দিয়েছে বিভিন্ন অস্ত্র গোলাবারুদ এগুলো, এটা কিন্তু $158 ভিতরে না, $58 বিলিয়ন মধ্যে না। ইভেন আপনি 2019 সালে আমেরিকা একটা ফরেন মিলিটারি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ফর ইসরায়েল যেটা নিয়েছে, সেখানে 2019 থেকে 29 পর্যন্ত 10 ইয়ার্সে $38 বিলিয়ন তারা মিলিটারি এইড দিবে, ফাইন্যান্সিয়াল এইড, মানে পার ইয়ার $3.8 বিলিয়ন। এর বাইরে এই যে 2023 সালে যে যুদ্ধটা শুরু হলো হামাসের সাথে ইসরায়েলের যে যুদ্ধটা শুরু হলো, এখানে পার ডে ডাইরেক্ট ওয়ার কস্ট হচ্ছে $240 মিলিয়ন ইসরায়েলের পার ডে। তাদের অ্যানুয়াল বাজেট হচ্ছে অ্যানুয়াল মিলিটারি বাজেট হচ্ছে অ্যারাউন্ড $30 বিলিয়ন। সো পার ডে ডাইরেক্ট কস্ট যদি ধরি আমরা, এটা হচ্ছে যে হুথি বা ইরান এদের সাথে যে সিরিয়াতে যে অপারেশন এগুলো বাদে শুধু হামাসের সাথে যুদ্ধের ডাইরেক্ট কস্ট হচ্ছে পার ডে $240 মিলিয়ন। পেরিফেরিয়াল যে কনফ্লিক্ট যেগুলো আছে, যেমন লেবানন, সিরিয়া ছিল, সিরিয়া স্টিল দেয়ার, ইরান, ইয়েমেন, হুথিরা যেটা আছে, পেরিফেরিয়াল ওয়ার কস্ট যদি ধর তাহলে ইট ইজ কারেন্টস অ্যারাউন্ড $500 মিলিয়ন পার ডে। ওই টোটাল অ্যামাউন্ট এই গত 15 মাসের যুদ্ধের খরচ হিসাব করি যে ইসরায়েলের যে ডিফেন্স বাজেট আছে ইজ নাথিং, তো এক্সিড করে অনেক বেশি চলে গেছে। অ্যাগেইন বিকজ তারা কন্টিনিউ করে যাচ্ছে, বিকজ দে আর গেটিং প্রতিনিয়ত আমেরিকার থেকে সে সাপোর্টটা তারা পাচ্ছে, যার কারণে দে ক্যান কন্টিনিউ। আর আমেরিকার ইকোনমির সাইজ ইজ গুড, তাদের অবস্থা সাইজ বলছি আমি, তো সেই হিসেবে তারা দে আর কন্টিনিউইং দিস সাপোর্ট। আর ইসরায়েলের ইকোনমি যদি বলি, ইনডাইরেক্ট যে কস্ট যেটা আছে সেটা তো ক্যালকুলেশনে এভাবে করা যায় না। ইনডাইরেক্ট কস্টটা হচ্ছে তাদের রিজার্ভিস্ট কল করেছে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং অফিস বা বিভিন্ন জায়গা থেকে, ওখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, ওখানে একটা প্রোডাক্টিভিটি কমে গেছে। সো দেয়ার ইজ ইনডাইরেক্ট কস্ট অফ ওয়ার অলসো। তো ওইটার হিসাবটা এখনও কেউ দেয় না। বাট ইসরায়েলি যে ফিনান্স মিনিস্টার উনি বলছেন যে ইসরায়েলের যে অর্থনীতির যে অবস্থাটা আছে, আগে তো তারা বলতে এটা স্টেবল ইকোনমি, এখন স্টেবল বলছে না, আনস্টেবলও বলছে না, যে তাদের ইকোনমিটা এখন দাঁড়িয়ে আছে এই যুদ্ধের মধ্য দিয়ে, ইটস এ নেগেটিভ ইকোনমি, মানে গ্রোথটা নাই, ইকোনমিক গ্রোথটা নাই।
দে হ্যাড এ রিকোয়ারমেন্ট যে একটা ব্রেক বা কিছু সিজফায়ার টাইপের কিছু একটা করার জন্য। আর তাদের ওভাররাইডিং যে রিকোয়ারমেন্ট যেটা ছিল, যে ড্রিম যেটা ছিল, যে এই প্যালেস্টাইনদেরকে এই গাজা থেকে বের করে দেয়া। আপনি ইসরায়েলের ফ্ল্যাগটা যদি খেয়াল করেন, দুইটা ব্লু বার আছে, মাঝখানে জিওনিজমের একটা সিম্বল আছে। এটা ইন্টারপ্রিটেশনটা বলা হয় যে দুইটা বার হচ্ছে ব্লু টু ব্লু, মানে দ্যাট ইজ দ্য ড্রিম টেরিটরি, মেডিটেরিয়ান কোস্ট থেকে জর্ডান রিভার পর্যন্ত। এটা টু দ্য সি, জি, ফ্রম রিভার টু দ্য সি, ফ্রম রিভার টু দ্য সি, এইটা হচ্ছে তাদের ড্রিম টেরিটরি এবং তাদের একচ্ছত্র অধিপত্য থাকবে। বাট এই যে গাজা স্ট্রিপটা, এই পকেটটা, এটা তাদের সেই ড্রিম ল্যান্ড বা ড্রিম কান্ট্রি বা টেরিটরি এস্টাবলিশের ক্ষেত্রে একটা বাধা হয়েছে। সো দ্যাট থট দিস ইজ অ্যান অপরচুনিটি, যে অক্টোবর যে ঘটনা ঘটলো এটার মাধ্যমে যদি প্যালেস্টাইনদেরকে বিদায় করা যায়, এখানে বিতাড়িত করা যায়। সো লাইক আমাদের পার্শ্ববর্তী দেশে রাখাইনে যেমন রোহিঙ্গা থেকে সব বিতরণ করে দিয়েছে। অ্যাকচুয়াল টোটাল রোহিঙ্গার সংখ্যা ওখানে কত ছিল, দ্যার ইজ নো কনসেনসাস, কোনো আদমশুমারি হয়নি। 1980 সাল থেকে রোহিঙ্গাদের বিষয়ে কোনো আদমশুমারি হয়নি। অনুমান করা হচ্ছিল যে ওখানে 15 থেকে 20 লাখ রোহিঙ্গা হয়তো বসবাস করতো। 15 লাখ থেকে এখন তো 10 লাখ, বলা হচ্ছে যে 1.2 মিলিয়ন চলেই আসছে, হয়তো আর 5 লাখটা রয়েছে। সো ও ধরনের কিছু একটা তারা এখানে করতে চাইল, বাট এখানে সেটা হয়নি। ইজিপ্টের একটু রেজিস্ট্যান্স ছিল, প্যালেস্টাইনদেরকে সিনাই ডেজার্টে পাঠিয়ে দেবে বলে একটা ইসরায়েলের প্ল্যান ছিল, বাট ইজিপ্টের জন্য সেটা হয়নি। বাট এই যে তাদের যেটা ড্রিম প্রোগ্রাম, যেটা তাদের যে লং টার্ম প্রোগ্রাম যেটা ছিল, সেটা থেকে তারা সরে আসেনি। যেমন 60-এর দশকে তারা আর একটা প্রোগ্রাম নিয়েছিল, সুয়েজ ক্যানেলের অল্টারনেটিভ তৈরি করা। এই অল্টারনেটিভ হচ্ছে গালফ অফ আকাবা থেকে, ইসরায়েলি এলিট থেকে, ওদের নেগেভ ডেজার্ট কোথায় ভিতর থেকে গাজা স্ট্রিপের নর্থ থেকে এই ক্যানেলটা বের করে মেডিটেরিয়ানে নিয়ে যাবে। সো দিস উইল বি অল্টারনেটিভ টু সুয়েজ ক্যানেল। এবং এইটাও চলে আসছে আপনার আরও বিশাল যুদ্ধ বা বিভিন্ন জিওপলিটিক্স ইস্যুর কারণে, কিন্তু সেটা করা সম্ভব হয়নি বিকজ এত সংখ্যক প্যালেস্টাইনদের কোথায় যাবে। আর ন্যাকেডলি তো একটা জায়গা দখল করে হঠাৎ করে তারা নিতে পারবে না। আর জিওপলিটিক্যাল ওভারঅল সিচুয়েশনটাও তাদের জন্য ফেভারেবল ছিল না। অক্টোবরের পরে যে ঘটনাগুলো ঘটছে, যেটা ডেভেলপমেন্ট যেটা হয়েছে, সেক্ষেত্রে তারা হয়তো চিন্তা করেছিল যে দিস ইজ অ্যান অপরচুনিটি, এটা সরাই দেওয়া খালটা যদি করা যায়, সো তাদের এটা স্ট্র্যাটেজিক অনেক বেনিফিট অ্যান্ড অ্যাডভান্টেজ দিবে, তাদের সিকিউরিটি, তাদের ইকোনমিক ডাইভার্সিফিকেশনের জন্য সুযোগ করে দিবে। তো এখনও বলা যাবে না যে এই তারা যে সিজফায়ারটা সাইন করেছে বা করতে চায়নি, যেটা বলা হয় দে ডিড ইট। যুদ্ধের যে সম্ভাবনা, ফার্দার যে লং টার্ম ওয়ারের যে সম্ভাবনা আছে, সেটা কিন্তু এই সিজফায়ার থেকে না ডেফিনেটলি যুদ্ধ কন্টিনিউ করবে বলেই ধারণা করা আমার ধারণা। ইট উইল বি ইন্টারেস্টিং টু সি যে থার্ড ফেজের পরে কি হয়, কারণ নেতানিয়াহুর তো ডোমেস্টিক পলিটিক্যাল প্রবলেম কিছু আছে, তার জন্য ইনভেস্টিগেশন ইত্যাদিতে চলছে। আর একটা হচ্ছে যে তারা যেটা চাচ্ছিল, যেমন হামাসকে ডিস্ট্রয় করে দেয়া, তাদের ড্রিম টেরিটরি সব ক্লিয়ার করে দেয়া প্যালেস্টাইনদেরকে, ওগুলো তো এখনো হয় নাই। এখানে মানে আমাদের অনেক ধরেন আবেগী কথা থাকে, যে ধর্মীয় আবেগ থেকে আমরা চাই যে প্যালেস্টাইনরা জিতুক, ডেফিনেটলি আমরা চাই যে তাদেরকে চাইলে এত সহজে শেষ করা যাবে না ইত্যাদি ইত্যাদি। বাট আমি যদি ওই লেন্সটাকে, আবেগের লেন্সটাকে বাদ দিয়ে আমি যদি পিওর যুদ্ধের দৃষ্টিকোণ থেকে, যুদ্ধের জিওপলিটিক্যাল লেন্স থেকে এবং যুদ্ধ যেভাবে হয় সেই ওয়ার স্ট্র্যাটেজি জায়গা থেকে যদি আপনার কাছে জানতে চাই যে কেন আসলে ইসরায়েলের এই 15 মাস ধরে এত পয়সা খরচ করলো, এত মিলিটারি ইন্টেলিজেন্স সাপোর্ট পাইলো, যেখানে প্যালেস্টিনিয়ানদের আসলে প্র্যাকটিক্যালি তেমন কিছু নাই, মানে যুদ্ধের সেন্সে তেমন কিছু নাই। কেন তারা অ্যাচিভ করতে পারলো? এটা এত কি ডিফিকাল্ট ছিল? ইসরায়েল জিতলো না কেন? সিজফায়ার কি 15 মাসের জিনিস, তো ওরা তো ভাবছিল 3 মাসে শোয়াই দিবে না। এই 15 মাসের যুদ্ধে কে জিতলো কে হারলো এটা বলা যাবে না, এই প্রশ্নের উত্তরও দেওয়া যায় না, আমার কাছে নাই। এখানে অনেক ঘটনা ঘটছে যে 15 মাসে যুদ্ধে ইসরায়েল গাজাতে 85,000 টন বম ফেলছে, 85,000 টন, যেটা ভিয়েতনামের 10-12 বছরের যুদ্ধে এত বোমা ফেলা হয়নি। অ্যান্ড টুগেদার এই 85,000 টন, এটা হিরোশিমা নাগাসাকি অ্যাটমিক বোমের থেকে ইটস মোর পাওয়ারফুল। যদি একসাথে করা হয় ইটস মোর পাওয়ারফুল। তারা যুদ্ধে জিতেনি ওই টিপিক্যাল সেন্সে, অবজেক্টিভগুলো অ্যাচিভ তো করতে পারেনি, অ্যাটলিস্ট যেগুলো সে বলছে। না, এখানে অনেক বিষয় আছে, যেমন গাজার যে ডিস্ট্রাকশনটা হয়েছে, সেই ডিস্ট্রাকশনে 42 মিলিয়ন টন ডেব্রিস জেনারেট হয়েছে। চিন্তা করুন, 42 মিলিয়ন টন ডেব্রিস জেনারেট হয়েছে 85,000 টন বম ফেলে।
এইটা একটা ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্স আছে প্যালেস্টাইনিয়ানদের উপর। তাদের বাসাবাড়ি একটা আস্ত নাই, অনেক এরিয়াল ফটো দেখা যায় যে অনেক রেসিডেন্সিয়াল কমপ্লেক্স মাটির সাথে মিশে গেছে, বসবাসের যোগ্য কোনো বাসা বাড়ি ঘর কিচ্ছু নাই ওখানে। তাদের স্কুল কলেজে একটাও নাই, হসপিটাল যে 19টা হসপিটাল তাদের কমপ্লিটলি ডিস্ট্রয়েড, 19টা হসপিটাল হেলথ কেয়ার ফ্যাসিলিটি যেটা আছেন কমপ্লিটলি ডিস্ট্রয়েড, 17টা কর্মক্ষমতা হারিয়েছে। মানে এগুলা দিয়ে আপনি ফুল ফ্লেজেড হসপিটাল সার্ভিস চালু করতে পারবেন না। ইভেন তাদের যে কৃষি জমি ছিল সে কৃষি জমিও ধ্বংস হয়ে গেছে। ইট ওয়াজ অ্যারাউন্ড 30 or 40% কৃষি জমি যেটা ছিল সেটাও ধ্বংস হয়ে গেছে। মানে প্যালেস্টাইনে কোনো কিছুই এখন ইনট্যাক্ট নাই গাজাতে। এই রিবিল্ডিং দ্য গাজা, আই ওয়াজ ওয়ান্ডারিং যে এই 42 মিলিয়ন টন ডেব্রিজ এটা সরায় রাখবে কোথায়? রিকনস্ট্রাক্ট করতে গেলেও তো ডেব্রিজগুলোকে সরাতে হবে, এগুলো রাখবে কোথায়? সেই জায়গা কোথায় প্যালেস্টাইনে? এই গাজা স্ট্রিপে কোনো জায়গা নেই। তারপরে দেখেন ইসরায়েল যেটা করেছে ওখানে, এই ডিস্ট্রাকশনগুলোর মধ্যেও ইসরায়েলের যে আন্ডারগ্রাউন্ড টানেল ছিল সেই টানেল তারা সিগনিফিক্যান্টলি ডিস্ট্রয় করে ফেলছে। এখানে যুদ্ধটা তাহলে প্রশ্ন আসে যে হামাস এখনো কিভাবে বেঁচে আছে বা সার্ভাইভিং? যুদ্ধটা হচ্ছে অ্যাসিমেট্রিক একটা ওয়ার। এই যুদ্ধটা ভেরি হাইটেক ইসরায়েলি ফোর্সেস, আর হামাস নো টেকনোলজি। সো এই দুইটার ক্ষেত্রে যখন অ্যাসিমেট্রিক এরকম ধরনের হয়, তখন যে আপনার কাছে যে মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল, আপনাকে কিন্তু ট্র্যাক করা যাবে। বা আমার কাছে অ্যানালগও না, আমার কাছে কোনো মোবাইলই নেই, কিছুই নেই, আপনি আমাকে ট্র্যাক করবেন কি? ইলেকট্রনিক ট্র্যাক করতে পারবেন না। সো এই ধরনের সিচুয়েশনের কারণে হামাস এখনও টিকে আছে। আর এর আগে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে হামাস, যেটা ইসরায়েলি ফর্মার ডিফেন্স মিনিস্টার যিনি ছিলেন, উনি বলেছেন যে হামাস ক্যানট বি ডিস্ট্রয়েড। এটা একটা কনসেপ্ট, এটা একটা ধারণা যে মানুষ এই কনসেপ্টটাকে ধারণ করে, এবং অর্ডিনারি প্যালেস্টাইনিয়ান যারা আছে তারাও ওই কনসেপ্টটা ধারণ করে। ইসরায়েল চেয়েছিল যেখানে ট্রেমেন্ডাস ডিস্ট্রাকশন করে মানুষকে হামাসের বিরুদ্ধে খেপিয়ে তুলবে, বাট সেটা হয় না, বিকজ ওই হামাসের যে কনসেপ্ট তারা সেটাকে ধারণ করছে। এটা ইসরায়েলি ডিফেন্স মিনিস্টারের কথা। হিজবুল্লাহ হামাস লিডারদেরকে হত্যা করেছে। দ্যাটস এ গ্রেট লস ফর দ্য হামাস। এই অ্যান্টি ইসরায়েলি ফোর্সেস যারা ছিল তাদের জন্য বিশাল লস আছে। হামাসের পক্ষে যে তার হোয়াট ডিড দে গেইন, তারা কি গেইন করলো, এখানে একটা প্রশ্ন আছে। দেখেন এই যুদ্ধের মধ্যে দিয়ে একটা জিনিস কয়েকটা চেঞ্জ ঘটছে, যেমন হিজবুল্লাহর মিলিটারি ক্যাপাসিটি যেটা সিগনিফিক্যান্টলি রিডিউসড, লিডারশিপ টপ লিডার সেকেন্ড টিয়ার্স অফ লিডারশিপ তারা এলিমিনেট করে দিয়েছে। ইভেন ইরানের ভিতরে অফিসিয়াল গেস্ট হাউসের মধ্যে থেকে হামাসের নেতাকে ইসমাইল হানিয়েকে মেরে ফেললো। এই ধরনের অনেকগুলো লস তাদের আছে, বাট স্টিল দ্য থিংস আর মুভিং। যুদ্ধ শেষ হয়ে গেছে বলা যায় না, যুদ্ধ অবশ্যই শেষ হয় নাই। আমি যদি প্যালেস্টিনিয়ানদের জায়গা থেকে যদি আমি অপটিমিজম আর পেসিমিজমের জায়গা থেকে চিন্তা করি, আমি ডেফিনেটলি বুঝতে পারি যে প্যালেস্টাইনের জন্য অপটিমিজম জায়গাটা হচ্ছে যে হ্যাঁ, আমি একটা মেবি 2 স্টেট সলিউশন, অথবা মেবি আমি একটা আমাদের জায়গায় নিয়ে আমরা শান্তি থাকতে পারলাম, উইচ লুকস ভেরি আনলাইকলি রাইট নাও, বাট ডেফিনেটলি প্যালেস্টাইনিয়ান এটা চায়, বা ইন জেনারেলি মুসলিম এটা চায়, এটা বলাটা হয়তো বলাই যায়। বাট আমি যদি আমি ইয়ের দিকে চিন্তা করি, পেসিমিজমের দিকে চিন্তা করি, তাহলে প্যালেস্টাইন আলটিমেটলি কোথায় যাবে? মানে আলটিমেটলি এই যুদ্ধটার এন্ড কী হইতে পারে, যেখানে ইসরায়েলি পপুলেশনের থেকে প্যালেস্টাইনের পপুলেশন অনেক গুণ বেশি। কারণ ইসরায়েল এজ আ পপুলেশন তো খুবই ছোটো একটা পপুলেশন, এবং প্যালেস্টাইন একটা বড়ো পপুলেশন। সো আমি যদি এটাও চিন্তা করি যে ইসরায়েল আগায় যাচ্ছে, জয়ের দিকে আগায় যাচ্ছে, হোয়াট ডাজ দ্যাট ইভেন লুক লাইক? অথবা ইসরায়েল টেরিটোরিয়াল এক্সপ্যানশনে যাচ্ছে, বাট যে টেরিটোরিগুলোতে সে এক্সপ্যান্ড করতে যাচ্ছে সেইখানকার পপুলেশন তাদের পপুলেশনের থেকে অনেক বেশি। সো হাউ ডাজ দ্যাট ইভেন লুক লাইক? আমার কাছে মনে হয় কি, জয়ের দিকে কেউই যাচ্ছে না, না ইসরায়েল না প্যালেস্টাইন। এটা হচ্ছে আমার কাছে এটা মনে হচ্ছে। আপনি 48 থেকে যদি জিনিসগুলোকে আমরা দেখি, আমার কাছে মনে হয় দে আর গোয়িং টুয়ার্ডস মিউচুয়াল ডিস্ট্রাকশন। একজন আরেকজনকে যতটুকু ডিস্ট্রয় করা যায়, ক্ষতি করা যায়, ড্যামেজ করা যায়, সেটাই আসছে। আদারওয়াইজ ইসরায়েল আমেরিকার সাপোর্ট নিয়ে 1948 সাল থেকে যা করেছে, তো বাই দিস টাইম তো প্যালেস্টাইন তো ওখান থেকে এলিমিনেট হয়ে যাওয়ার কথা। প্যালেস্টাইনিয়ানদের তো ওখানে অস্তিত্বই থাকার কথা না, বাট স্টিল দে আর সার্ভাইভিং। তো তাদের কনটেক্সটে অপটিমিজমটা হচ্ছে
তারা একটা রাইট কজের দিকে কজ নিয়ে তারা ফাইট করছে, দ্যাট ইজ স্ট্রাগলিং। তাদের জমিতে তারা স্থায়ীভাবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাচ্ছে। এটা ইটস এ হিউজ কজ, যেটা তাদেরকে এই ওভার দ্য ইয়ার্স অফ পারসিকিউশন, টর্চার, বম্বিং সব কিছুর মধ্যেও তারা দে আর সার্ভাইভিং। এই অবস্থা থেকে বের হওয়াটা ইটস ভেরি ডিফিকাল্ট। যদি টু স্টেট সলিউশন হয় তাহলে হয়তো একটা অপশন আছে, বাট ইসরায়েল তো টু স্টেট সলিউশন চাপে না, দে ডোন্ট ওয়ান্ট। নেতানিয়াহু তো নাই। অসলো অ্যাকর্ডে যখন টু স্টেট সলিউশনের একটা স্টেপটা আগালো, ইজাক রাবিন যখন সাইন করলেন ইয়াসির আরাফাতের সাথে, ইজাক রাবিন ওয়াজ কিল্ড বাই দ্য জিউজ এক্সট্রিমিস্টদের দ্বারা হি ওয়াজ কিল্ড। কারণ ল্যান্ড ফর পিস এটা জিওনিজমের কনসেপ্টে নাই। তারা ফোর্সফুলি যতক্ষণ পারা যায় তার ধরেই রাখবে, এবং যেভাবে পারা যায় প্যালেস্টাইনদেরকে তাদের এখান থেকে বের করে দিবে। এবং প্যালেস্টাইনিয়ানস কিন্তু এই প্যালেস্টাইন ল্যান্ড ছেড়ে কিন্তু অনেকেই চলে গেছে, যেমন জর্ডানে প্যালেস্টাইনিয়ানস আর দ্য মেজরিটি। ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্টাইনিয়ান যারা আছে তারা কিন্তু গাজার মতো এত ডেন্সলি পপুলেটেড, ইটস নট এ বিগ নাম্বার। সো ওয়েস্ট ব্যাঙ্ক ইজ এ সফট টার্গেট ফর ইসরায়েল। এখান থেকে আস্তে আস্তে এলিমিনেট করে তারা তো ওখানে সেটেলমেন্ট এক্সপ্যান্ড করে যাচ্ছে। সো দে উইল কিপ অন এক্সপ্যান্ডিং, যেখানে যতটুকু সম্ভব আছে তার এক্সপ্যান্ড করতেই থাকে। আর হামাস গাজা স্ট্রিপে যেটা আছে সেটা দে উইল স্ট্রাগল ফর দেয়ার কজ। তাদের জন্য হতাশার যে জায়গাটা হতে পারে সেটা হচ্ছে একসময় আরব দেশগুলো যে সাপোর্টটা ছিল তাদের জন্য, প্যালেস্টাইনিয়ানদের জন্য, আরবদের জন্য, প্যালেস্টাইন না বলে আমি যদি বলি আরব ব্রাদারানদের জন্য যে সাপোর্টটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। এই যে 15 মাসের যুদ্ধে দেখেন আরব দেশ যেগুলো ছিল তাদের রোলটা দেখেন ইন সাপোর্ট দ্য প্যালেস্টাইনিয়ানস, আমি সিগনিফিক্যান্ট কিছু দেখি না। বরঞ্চ যেটা বলা হয় এই হামাস ইসরায়েল যদি যুদ্ধটা না হতো বা অক্টোবর 23-এর ঘটনা না ঘটতো, সৌদি আরবিয়া ওয়াজ ইন কিউ, মানে ওই লাইনে ছিল ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ড সাইন করার জন্য। বাট এই ঘটনার কারণে অনেক আরব দেশই একটু পিছিয়ে গেছে। তার মানে এই না তারা সাইন করবে না। যখন সিচুয়েশন স্টেবল ফেভারেবল হবে, আমার ধারণা হচ্ছে যে দে উইল সাইন দিস অ্যাকর্ড উইথ ইসরায়েল। প্যালেস্টাইনিয়ান যারা আছে আনফর্চুনেটলি দে উইল ল্যাঙ্গুইশ। তারা এই তাদের স্ট্রাগল নিয়ে হয়তো একটা পর্যায়ে এসে তারা একাকেই স্ট্রাগল করতে থাকবে। কারণ তাদের যে ইন্টারন্যাশনাল সাপোর্ট যেটা ছিল ওটা তো খুব বেশি বড় না, এটা ছিল হিজবুল্লাহর একটা সাপোর্ট ছিল, সিরিয়ার একটা সাপোর্ট ছিল, আর ইরান। আর এখন সিরিয়া ওয়াজ এ লিঙ্ক বিটুইন হিজবুল্লাহ, হামাস অ্যান্ড ইরান। কিন্তু এখন সিরিয়ার অবস্থা ইটস চেঞ্জড। ওখানে তো এখন নতুন একজন আসছেন। সিরিয়াও কিন্তু খুব সহসা যে সিরিয়াতে শান্তি ফিরে আসবে, স্ট্যাবিলিটি আসবে, আই ডোন্ট থিঙ্ক সো। এই রিজিয়নটা খুব ভোলাটাইলই থাকবে এবং প্যালেস্টাইনিয়ান যারা আছে আমি যদি ওই পয়েন্টটাতে আরেকটু মানে আপনার কাছ থেকে শিখতে চাই যে আমেরিকা ইসরায়েলকে ফুললি সাপোর্ট দিচ্ছে এবং মানে ম্যাসিভ ফান্ডিং করতেছে, এবং আমেরিকার বাজেটও বড়, ইকোনমিও বড়, ওর খিদাও বেশি সব দিক থেকেই। সো সেই জায়গাটা থেকে আমেরিকা প্র্যাকটিক্যালি ইসরায়েলের মাধ্যমে মিডল ইস্টে যা কিছু করতে চাচ্ছে সেটা আসলে কি, মানে সে তো একটা কিছু অ্যাচিভ করতে যাচ্ছে। সে গত 50-60 বছর ধরে সে ফান্ডিং করে যাচ্ছে, সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং এই সাপোর্ট দেওয়ার জন্য তো তার পিয়ার প্রেশার বলি, পপুলারিটি বলি, যেমন এইবারের ইলেকশনে বাইডেনের হারার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণকে বলা হয় যে সে যে প্যালেস্টাইনের জেনোসাইড ওয়াজ আ রিজন, যে জন্য অনেকেই বাইডেনের থেকে মুখ ফিরায় নিছে, কারণ তারা আশা করে যে ট্রাম্প বাইডেনের মতো জেনোসাইডকে স্পন্সর করবে না। যদি এটা জাস্ট একটা আমি এইটা একটু ডিফার করব। দেখেন ট্রাম্প তার ফার্স্ট টার্মে মিডল ইস্ট স্ট্যাবিলিটির জন্য কি করছেন? নাথিং ভিজিবল। এবং যেটা করছেন ইউএস অ্যাম্বাসি তেল আবিব থেকে জেরুজালেমে শিফট করে গেছেন, যেটা আমেরিকা ইসরায়েল চাচ্ছিল। আমরা এক পর্যায়ে হয়তো জেরুজালেমকে তারা ইসরায়েলের ক্যাপিটাল হিসেবে ঘোষণা করে দিবে। ওই ফার্স্ট টাইমে তো কিছু করেনি ওই প্যালেস্টাইনের জন্য বা পিস নেগোসিয়েশন। একটা জিনিস বলা হয়, আমি এটার এভিডেন্স আমি বলতে পারবো না, যে আফগানিস্তান থেকে যে আমেরিকা সরে আসছে সেটা বাইডেনের সময় সরে আসছে, কিন্তু এটার প্রসেসিংটা স্টার্ট হয়েছিল ট্রাম্পের টার্মে। বিকজ ওখানে তো 20 বছরে তারা কিছুই অ্যাচিভ করতে পারেনি। ইনফ্যাক্ট আফগানিস্তানে $2.6 ট্রিলিয়ন তারা খরচ করছে যুদ্ধের জন্য,
রেজাল্ট তারা কয়েকটা শহর কেন্দ্রিক নিয়ন্ত্রণ শহর তাদের নিয়ন্ত্রণ ছিল, কাবুল, কান্দাহার, জালালাবাদ এবং কয়েকটা মেজর সিটি শুধু এই কোয়ালিশন বা আমেরিকান ফোর্সেসের কন্ট্রোলে ছিল। আর তো কোনো তাদের কোনো ভিজিবল অ্যাচিভমেন্ট তো ছিল না। এই কারণে যেখানে কোনো আউটপুট নাই, রেজাল্ট নাই, কিছুই নেই, সেখানে আলটিমেটলি কতদিন আর তারা এরকম যুদ্ধ করবে। বাট ইসরায়েলের মাধ্যমে আমি এই জায়গাটা আমি বোঝার চেষ্টা করতেছি যে সেই কারণেই আফগানিস্তান থেকে দে হ্যাড টু উইথড্র। এবং দেখেন উইথড্রটা হয়েছে কিন্তু তালেবানের সাথে নেগোশিয়েট করে, কারণ যখন একটা ফোর্স যখন রিট্রিট করে দে আর দ্য মোস্ট ভালনারেবল, কারণ সব কিছুই কিন্তু প্যাক ট্যাক করে তখন উঠতে চলে আসতে থাকে। সো তালেবানের সাথে নেগোশিয়েট করে অ্যাগ্রিমেন্ট করে দে হ্যাড টু উইথড্র। ইন এ সেন্স ইউ রিকগনাইজ দ্য তালেবান অ্যাজ এ ফোর্স। অ্যাবসলিউটলি। এবং সেই আফগান ইকোনমিতে এখন কনসিডারেবলি ভালো করতেছে উইথ দ্য সাপোর্ট অফ চায়না অ্যান্ড অল। হ্যাঁ, চায়না ইজ গিভিং ট্রেমেন্ডাস সাপোর্ট। তো আমি যদি ওই প্রশ্নটা বোঝার চেষ্টা করি যে আমেরিকা আসলে গত 50 বছর ধরে ইসরায়েলের মাধ্যমে আসলে মিডল ইস্টে কি অ্যাচিভ করতে যাচ্ছে, যেটার জন্য সে এত ফান্ড করতেছে? কি অ্যাচিভ করছে তাহলে কিছু ঘটনা যদি বলা যায়, ইসরায়েল বা জিওনিজম যেটা বলে, দে হ্যাভ এ হিউজ ইনফ্লুয়েন্স ইন আমেরিকান পলিটিক্স। এইপ্যাক যেটা আছে, দে আর দ্য মোস্ট পাওয়ারফুল জিওনিস্ট লবি ইন দ্য ইউএসএ। হয় রিপাবলিকান তারা ক্ষমতায় নিয়ে আসবে, অথবা ডেমোক্রেটদের নিয়ে আসবে, যে তাদের পারপাস সার্ভ করতে পারবে, যাদেরকে তাদের কাছে কনফিডেন্ট মনে হবে যে হ্যাঁ হি উইল সার্ভ আওয়ার পারপাস, তাদেরকে তারা ক্ষমতায় নিয়ে আসে। এখানে বাইডেনের যে এবার যেটা বললেন, যেটা বাইডেন আর ট্রাম্পের বিষয়টা আছে, এখানে ওগুলো কিছু না, এগুলো ইজ অল অ্যাবাউট ইন্টারেস্ট। ওকে, বাইডেন আমার ইসরায়েলের ইন্টারেস্টটা অত বেশি সাপোর্ট দিতে পারে না, লেটস ট্রাই উইথ ট্রাম্প might have committed, okay, I'll give you better. Otherwise, May মাসের ডিল অ্যাগ্রিমেন্ট, সিজফায়ার অ্যাগ্রিমেন্ট জানুয়ারি মাসে সিগনেচার হয়। দ্যার ইজ এ পয়েন্ট টু পন্ডার, চিন্তা করার কিছু বিষয় আছে। সো ইট ইজ অল অ্যাবাউট ইন্টারেস্ট, কে কতটুকু কাকে দিবে। আর আমেরিকা জিউসদের ইসরায়েলের মধ্যে কী করছে, আমরা যদি 1956-এর সুয়েজ ওয়ারের কথা যদি বলি, যেখানে মিশর যখন সুয়েজ ক্যানেলকে ন্যাশনালাইজ করলো, তখন ফ্রান্স, ব্রিটেন এবং ইসরায়েল আমেরিকার এগেনস্টে ইজিপ্টের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করলো। তখন আমেরিকা কিন্তু এটা ইজ নট পার্ট অফ দিস, এই যুদ্ধের অংশ ছিল না। তো আমেরিকা দেখলো যে এই যুদ্ধের ফলে যদি দেন সোভিয়েত ইউনিয়ন যদি এখানে ঢুকে পড়ে মিডল ইস্টে, এটা তার জন্য ভালো হবে না। সো এই যুদ্ধটাকে আমেরিকা তখন অপোজ করার ফলে আলটিমেটলি ইট এন্ডেড শর্টলি। কিন্তু ইসরায়েল আর আমেরিকার যে প্যালেস্টাইনের যে দ্বন্দ্বটা, এটা কিন্তু কন্টিনিউ করছে। তারপরে একটা প্রশ্ন আসে যে তাহলে আমেরিকা কিভাবে ইসরায়েলের গ্যারান্টার হলো সব কিছুতেই? ইটস এ কাইন্ড অফ ব্ল্যাঙ্ক চেক অ্যাপ্রোচ। তুমি যাই বলছো আমি সবই অ্যাপ্রুভ করে দিচ্ছি, এন্ডোর্স করে দিচ্ছি। ইটস কাইন্ড অফ ব্ল্যাঙ্ক চেক অ্যাপ্রোচ। সেটা হলো কীভাবে, এটা একটা বিষয় আছে। যেমন 1948 সালে বেন গ্রুয়েন, যাকে বলা হয় ইসরায়েলের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডিং ফাদার সামথিং লাইক দ্যাট, বেন গ্রুয়েন, যার নামেই যে সুয়েজ ক্যানেলের অল্টারনেটিভ যে খালটা যারা করতে চাচ্ছিল, যে এই গাজা স্ট্রিপের ভিতর দিয়ে, তার নামে এটা করতে চাচ্ছিল, বেন গ্রুয়েন ক্যানেল। এটা ইন্টারনেট সার্চ দিলে পাওয়া যাবে। তারা তো প্রোক্লামেশনটা ডিক্লেয়ার করলো 14 মে সম্ভবত 1948-এ। কিন্তু দে আর ভেরি ফার্স্ট-সাইটেড, আই থিঙ্ক। তারা আমেরিকার সাপোর্টটা তাদের জন্য দরকার ছিল, বিকজ ফর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও কিন্তু আমেরিকা ওয়াজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে। তো তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল হ্যারি ট্রুম্যান। তার একজন ফ্রেন্ড ছিল জিউস, তাদের খুব বেশ পুরনো বন্ধু। উনি হোয়াইট হাউসে ট্রুম্যানের সাথে দেখা করতে গেলেন। এজেন্ডা একটা হচ্ছে যে ওয়ার্ল্ড জিউইশ লিডার যেটা আছে, জিওনিস্ট লিডার যিনি, তার সাথে সাক্ষাৎ করার জন্য। এই একটা এজেন্ডা নিয়ে হ্যারি ট্রুম্যান গেলেন। আর হ্যারি ট্রুম্যান কিন্তু ওই সময় ছিলেন অ্যান্টিসেমেটিক, উনি ইহুদি বিদ্বেষী ছিলেন। হয়তো বা সেকেন্ড ওয়ার্ল্ডের আগে পরে তাদের ভূমিকা বিভিন্ন কারণে হয়তো সেটা হতে পারে। আর ফ্রেন্ডের রিকোয়েস্ট করছে, তো ঠিক আছে দেখা করলো। বাট ওই দেখার পরে হি চেঞ্জড। এবং যেদিন 1948-এ যখন স্টেট অফ ইসরায়েলের প্রোক্লামেশনটা জিউসরা ঘোষণা করলো, জিওনিস্ট যে অর্গানাইজেশনটা ঘোষণা করলো, ঠিক 11 মিনিটের মধ্যে ট্রুম্যান ইসরায়েলকে রিকগনাইজ করে হি সাইন্ড এ ডিক্লারেশন। এবং এরপর থেকে আর ইসরায়েলকে
পিছনে ফিরে তাকাতে হয় না আমেরিকার সাপোর্টের জন্য। আমেরিকার ইন্টারেস্ট ইসরায়েলের প্রতি বাড়ছে একটা 1960s-এ। 1958 সাল থেকেই 1950 সালের দিক থেকেই ইসরায়েল আমেরিকার এই অস্ত্রশস্ত্রের জন্য কিন্তু লবিং করে যাচ্ছিল, বাট আমেরিকা ওয়াজ নট রেসপন্ডিং। বা 60-এর দশকে ভিয়েতনাম ওয়ারে এবং 67-এর ওয়ার, এই দুইটা আমেরিকার দৃষ্টিভঙ্গিটা বদলাই দিছে। 67-এর 6 ডেজ ওয়ারে, 6 দিনের যুদ্ধে ইসরায়েল যে পরিমাণ আরব ল্যান্ড দখল করছে, দিস ইজ অ্যাস্টনিশিং। আর অন্যদিকে ভিয়েতনামে আমেরিকান সোলজার্স ওয়ার স্ট্রাগলিং টু ফাইট দ্য ভিয়েতনামিজ গ্যারিলাস। সো এই দুইটা ঘটনা তখন আমেরিকার অ্যাটেনশনটা ইসরায়েলের দিকে ফোকাস করছে। আর মিনহাইল ইন দ্য 60s-এ আমেরিকা তখন নিউক্লিয়ার বোমও বানায় ফেলছে, বাট ইট ওয়াজ ইন দ্য প্রসেস অফ মেকিং দি নিউক্লিয়ার বম কেনেডির সময়। তখন ইসরায়েল আমেরিকা মনে করল, তখন তো কোল্ড ওয়ারের একটা আবহ ছিল সারা দুনিয়াতেই। সো মিডল ওয়াজ নট ডাইরেক্টলি ইনফ্লুয়েন্সড বাই দ্য কোল্ড ওয়ার, বাট দেয়ার ওয়ার ওখানে ছিল। সো আমেরিকা তার পজিশনটাকে মিডল ইস্টকে স্ট্রেংথেন করার জন্য ইসরায়েলের দিকে গেল। ইসরায়েল ফাউন্ড, যখন আমেরিকা যখন ইসরায়েলের দিকে নজর দিল, ইসরায়েল ওয়াজ ভেরি হ্যাপি। সো আমাকে তাদের দরকার, কী কারণে? তাদের স্বার্থ রক্ষার জন্য। তাদের স্বার্থ রক্ষাটাকে হচ্ছে মিডল ইস্টার ডিভিশন ক্রিয়েট করা, অ্যারাবিজম যেটা 1947-এর পরে যে প্যান অ্যারাবিজম যেটা ডেভেলপ করছে সেটাকে ব্রেক করা, সেটা ব্রেক করার জন্য ইসরায়েল কাজ করবে। আমেরিকাও তাই চাচ্ছিল। প্লাস সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্সটাকে এখানে দমিয়ে রাখা, সেটা দমানোর জন্য আমেরিকা আবার সৌদি আরবকে পেল তার ব্লকে মিডল ইস্টে। আর পার্সিয়ান গালফে ইরান আমেরিকার পক্ষ নিল। তো 73 ওয়ারে আরব আর্মি ওয়াজ ইন অ্যান অ্যাডভান্টেজেস পজিশন। যেটা বলা হয় যে ইসরায়েলের ট্যাঙ্ক ডিভিশনকে তারা ঘিরে ফেলেছিল। তখন আমেরিকা তখন ইসরায়েলের সাপোর্টে যুদ্ধে নেমে গেছে, অলমোস্ট গেভ হিউজ সাপোর্ট। আর একটা যেটা বলা হয়, যেটা কোনো পত্রপত্রিকা আছে না, বাট আই হার্ড ফ্রম মাই ফ্রেন্ডস ইন দ্য ইজিপশিয়ান আর্মি অ্যান্ড অন্য জায়গা থেকে, যে ইসরায়েল থ্রেটেন্ড টু স্ট্রাইক উইথ নিউক্লিয়ার ওয়েপন। কারণ ওদের ট্যাঙ্ক ডিভিশন যেটা ঘিরে ফেলছিল, দ্যাট ইজ এ টার্নিং পয়েন্ট বোথ ফর ইসরায়েল অ্যান্ড ইজিপ্ট। তখন নাকি ওই অন্য থার্ড কান্ট্রিজের মাধ্যমে থ্রেট করছে যে নিউক্লিয়ার স্ট্রাইক করবে ইফ দে আর গোয়িং টু বি ডিফিটেড। তখন আবার যুদ্ধের মোড়টা তখন ঘুরে গেছে। সে এই 73 এই কতগুলো ঘটনার পর থেকে এরপর কিন্তু আর ইসরায়েল আর আমেরিকা পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করে যাচ্ছে। আমেরিকার সাপোর্টেড ইসরায়েল। সো এই আরব ইসরায়েল যে যুদ্ধগুলো হয়েছে, 3টা ছিল ফ্রন্টলাইন স্টেট, মিশর, সিরিয়া এবং জর্ডান। তিনটা যুদ্ধ 48, 67 এবং 73, 3টা যুদ্ধে এই 3টা দেশ ফিজিক্যালি কমিটেড ট্রুপস। অন্যান্য আরব দেশ তাদেরকে সাপোর্ট দিছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ওয়েপন সাপোর্ট, অস্ত্র সাপোর্ট দিছে, বাট এই 3টা দেশ ছিল একদম ফ্রন্টলাইন স্টেট। অ্যান্ড ইজিপ্ট ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল আর্মি, হ্যাড দ্য মোস্ট পাওয়ারফুল আর্মি ওই সময়। সো দে টার্গেটেড ইজিপ্ট। তাকে এই প্যান আরাবিজমের অ্যালায়েন্স থেকে বের করে নিয়ে আসতে হবে। দে সাইন্ড এ ক্যাম্প ডেভিড অ্যাকর্ড। ইসরায়েল এবং ইজিপ্ট পিস এগ্রিমেন্ট সাইন করলো, নো ওয়ার উইথ ইসরায়েল কাইন্ড অফ ট্রিটি করে ফেললো। আরব লীগ যারা ছিল তা দে ওয়ার ভেরি আনহ্যাপি যে ইসরায়েল এই ধরনের সাইন করার জন্য। ইজিপ্টের লাভটা ছিল আমেরিকা কমিটেড টু গিভ দ্য মিলিটারি ফাইন্যান্সিয়াল এইড। বছরে এখন কত $1.5 বিলিয়ন মনে হয় দেয় বছরে এখন। সিনাই ডেজার্ট যেটা ছিল, সাইনাই ডেজার্ট ইজিপ্ট ইসরায়েল দখল করে নিয়েছিল 67-এ, ওইটা ফেরত পেল। ইসরায়েল আর আরবের যে কম্পিটিশনটা, মিলিটারি কম্পিটিশন বা স্ট্রাগল যেটা আছে, ইজিপ্ট আউট হয়ে গেল। ইজিপ্ট আউট হওয়ার ফলে আরব আর্মি, তখন টোটালটাকে বলা হতো আরব আর্মি, ইট বিকাম সিগনিফিক্যান্টলি উইক। এরপরে আসলো ধরেন ইরানিয়ান রিভলিউশন। খোমেনি যখন আসলো, হি ডিক্লেয়ার্ড আমেরিকাকে নাম্বার 1 পাবলিক এনিমি। সো ওই সময় যে আমেরিকান অ্যাম্বাসি দখলটা, সেটা অনেক কিছু ঘটছে। তারপরে শুরু হলো। সো আমেরিকার আর একটা ভয় ছিল যে এই ইরানিয়ান রেভলিউশন যেটা, এইটা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেগুলো আছে
সেখানে এক্সপোর্ট হবে কিনা বা হওয়ার সম্ভাবনা, তারা সম্ভাবনা দেখছে। সো দে ওয়েন্ট টু ইসরায়েল ফর হেল্প টু ব্রেক দিস। ইসরায়েলের তাদেরকে ইন্টেলিজেন্স সাপোর্ট হয়তো দিয়েছে। সো ইরান ইরাক ওয়ার, এই যে 8 বছরে যে যুদ্ধটা চললো 1980 থেকে, এইটা আরব দেশগুলোকে আরও সিগনিফিক্যান্টলি ডিভাইড করে ফেলছে। ইরানকে কন্টেন করার জন্য সৌদি আরব, কুয়েত, কাতার সবাই ইরাককে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিছে, মিলিটারি এইড। যুদ্ধ শেষে ইরাকের দেনা ছিল আমেরিকার কাছে $65 বিলিয়ন, আর কুয়েতের কাছে প্রায় $14 বিলিয়ন দেনা ছিল। সাদ্দাম বলল, ভাই আমার এগুলো মাফ করে দাও, আমি তোমাদের জন্য যুদ্ধ করছি। তারা মাফ করতে চাইলো না, তখন কী করবে? তার তোর ওয়ার কস্ট যেটা আছে সেটা তো গেছে পরে দেনা, সব কিছু মিলে তখন সে তোর অয়েল প্রোডাকশনের দিকে যেতে চাইলো, অয়েল প্রোডাকশনটা কম করতে চাইলো, তেলের দামটা বাড়ানোর জন্য। ইরাক ওয়াজ ওপেক মেম্বার। অন্যদিকে বললো সৌদি আরব যারা ইনফ্লুয়েন্সিয়াল আছে তারা শুনে নেয়, কুয়েত অয়েল প্রোডাকশন বাড়াই দিছে। অয়েল প্রোডাকশন বাড়ানোর ফলে তেলের দাম কমে গেছে। সাদ্দাম ওয়াজ ভেরি আনহ্যাপি, সো হি মেড আপ আ মাইন্ড এটাকে একটা শাস্তি দিতে হবে। সো হি প্ল্যান্ড অ্যান অ্যাটাক অন কুয়েত। এবং এইটার জন্য আবার আমেরিকার যে অ্যাম্বাসাডার ছিল ওই সময়, এপ্রিল গ্লাসপাই নাম, এক ভদ্রমহিলা, ওনাকে ডাকছেন টু টেস্ট আমেরিকান মাইন্ড। তখন বললো যে ভাই দিস ইজ মাই প্রবলেম, আই হ্যাভ টু রিবিল্ড মাই কান্ট্রি। তো কুয়েতের বর্ডার নিয়ে তার ডিসপিউটের কথা শেয়ার করলেন অ্যাম্বাসাডারের সাথে। তো অ্যাম্বাসাডার বললেন যে আরব যে ডিসপিউট যেটা আছে এর ভিতরে আমেরিকার কিছু করে নাই, আমেরিকা কিছু নাগু গলায় না। মানে এটা একটা বেনাইন গ্রিন সিগন্যাল দিয়ে দিল, ভাই তুমি কুয়েতে যে অ্যাটাক করতে পারো। সাদ্দাম হি মেড আ ব্লান্ডার অফ হিজ লাইফ টাইম, ব্লান্ডার অফ এ লাইফ টাইম। ইরাক কুয়েতে অ্যাটাক করে বসলো, অ্যান্ড কনসিকুয়েন্স ইজ নোন। খুব ন্যাচারালি আমেরিকা এটাই চাচ্ছিল। ইসরায়েলি ইন্টেলিজেন্স দে অলসো ওয়ান্টেড ইট টু হ্যাপেন। এর আগে 1981 সালে আরেকটা ঘটনা ঘটছে। ইরাক নিউক্লিয়ার ওয়েপন কিনা বলতে পারবো না, বাট নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট করতে যাচ্ছিল অসিরাকে 81-এ। ইসরায়েল ওটাকে বম্ব করেছিল। কোনো আরব দেশ এটা প্রতিবাদ করে নেয়, শুধু মুখে একটু কথা বলা ছাড়া। আমেরিকাও এই নিজের ডিপ্লোমেসি সম্মানটা রাখার জন্য একটু ক্রিটিসাইজ করছে, বাট নো ইম্প্যাক্ট অন ইট। যুদ্ধের পরে যখন কুয়েতে অ্যাটাক করলো, তখন তো অ্যালায়েড ফোর্স সবাই, এভরিবডি ওয়েন্ট অ্যাগেনস্ট ইরাক অ্যান্ড সাপোর্টেড ইসরায়েল। কুয়েত ওয়াজ লিবারেটেড ইন 100 hours ব্যাটেল। 100 ঘন্টার যুদ্ধে ইরাক ওয়াজ ক্লিয়ার। বাট তখনই কিন্তু সাদ্দামকে ওখান থেকে এলিমিনেট করে দেওয়া ইজি ছিল। বাট আমার মনে হয় আচ্ছা থাক, ওকে একটু জিয়ে রাখা যাক, কারণ ওকে দিয়ে অন্যান্য আরব দেশ যেগুলো আছে এগুলো একটু ভয়টা দেখানো যাবে। এবং আলটিমেটলি 2003 সালে এসে আমেরিকা ইনভেডেড ইরাক। কেন? বলো তার ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, অ্যাটম বম্ব অর সামথিং লাইক দ্যাট, বাট অ্যাকচুয়ালি নট দেয়ার। ফালতু কথা। যদি আসলে থাকতো, আমেরিকা কোনোদিন ইরাক অ্যাটাক করতো না, কোনোদিন অ্যাটাক করতো না। এবং এখন ইরান ইজ ফেসিং দ্য সেম সিচুয়েশন। দেখার বিষয় হবে, উইল ইরাক হ্যাভ দ্য বম্ব অর ইট উইল বি বম্বড। যদি ইরাক বোমা বানায় ফেলতে পারে একটা, তাহলে অ্যাটাক বম্বড হবে না। আর যদি না পারে, সমূহ সম্ভাবনা আছে। ইরানের কথা বলছে, ইরানের ক্ষেত্রে সমূহ সম্ভাবনা আছে। সো ওটা একটা দেখার বিষয় দাঁড়াবে যে কি হবে সামনে। সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা। জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশি এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। তো ইরাকের যখন যুদ্ধটা হয়ে সাদ্দাম চলে গেল, দেন তাদের পছন্দনীয় একটা সরকার ওখানে বসায় দিল। আগে ছিল সুন্নি গভর্নমেন্ট, মাইনরিটি যারা, পরে শিয়া গভর্নমেন্ট আসলো। ইরাকের মাঝখানে আবার শুরু হয়ে গেল 2011-তে আরব স্প্রিংয়ের ক্ষেত্রে 2টা দেশ সিভিয়ারলি অ্যাফেক্টেড। একটা ইজ লিবিয়া ইজ নট স্টেবল ইয়েট। এই গাদ্দাফি ওয়াজ
অ্যান্টি ইসরায়েল, আরেকটা ছিল ইজিপ্ট, যেখানে হোসনি মোবারক হ্যাড টু লিভ, মুরসিস ব্রাদারহুড ক্ষমতায় আসলো, বাট 1 বছরের মাথায় ইজিপ্ট আর্মি ডিড দ্য জব ফর ইসরায়েল অ্যান্ড আমেরিকা। তো মুরসি ওয়াজ jailed and he was killed in he died in the prison. মুরসি যেটা ভুল আমার কাছে এটা মনে হয়, he was in a bit hurry, দ্রুত কিছু করে পরিবর্তন করতে চাচ্ছিলেন, অস্থির হয়ে গেছিলেন, বাট এটা করা ঠিক হয় না। হি শুড হ্যাভ গো স্লো, ডিপ্লোম্যাটিক ছিল না মেবি, আই ডোন্ট নো, বাট উনি একটু হারি, আপনি একটু প্লাস তার দেশের আর্মির সাথে সে যথেষ্ট ভালো সম্পর্ক রাখতে পারে নাই, সে তো পারি নাই। আর রিফর্মগুলো খুব তাড়াতাড়ি করতে চাচ্ছিল, যেটা আমেরিকান ইসরায়েল দে ডিড নট লাইক। সো আলটিমেটলি দে ইউজ দ্য ইজিপশিয়ান আর্মি অ্যান্ড তাদের কাজ করে ফেলছে। তারা টার্কিতে এরদোগানকে ফেলতে চাইছিল ফেমাসলি, হ্যাঁ, একটা মিলিটারি কু হয়েছিল, সেটা সাকসেসফুল হয় নাই। সো ডু ইউ সি দ্যাট টার্কি ইজ কম্পারেটিভলি মানে ওয়ে স্টেবল অ্যাজ আ ওই কুটা সাকসেসফুল না হওয়ার পিছনে যে কারণটা ছিল, তার যে পপুলার সাপোর্ট বেস যেটা আছে, তার পার্টির যে স্ট্রেংথ অ্যান্ড সাপোর্ট বেস, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিজন। কারণ কুটা হওয়ার পরে রাস্তায় প্রথম রেজিস্ট্যান্স আসছে কিন্তু তার পার্টির লোক থেকে, তারপরে গ্র্যাজুয়ালি সব কেম আন্ডার কন্ট্রোল। তো টার্কি পলিটিক্যাল আমার কাছে মনে হয় একে পার্টি যেটা বলে, দে আর ভেরি, এখনও তারা ডমিনেন্ট পজিশন আছে ডোমেস্টিক পলিটিক্সে। সে তারপর ধরলো সিরিয়াকে, Syria became a battleground for all regional and international players. Israel was there, America was there, Iran was there, Turkey was there, Russia was there. কে নাই ওখানে, কে ছিল না, যে যার মতো করে ফ্যাকশন তৈরি করছে এবং দেশটাকে কমপ্লিটলি ভাগ করে ফেলছে বিভিন্ন এনক্লেভে। বাট যে বাশার আসাদের যে ডিপার্চার যেটা হলো, দ্যাট হ্যাপেন্ড ভেরি সাডেন অ্যান্ড ভেরি কুইক। স্পেশালি লেবাননের যে চেঞ্জগুলো আসছে, হাসান নাসরুল্লাহকে মেরে ফেললো, তার সেকেন্ড টিয়ার লিডারশিপকে মেরে ফেললো, হামাস ক্যাপাসিটি সিভিয়ারলি, হিজবুল্লাহ যে ফাইটিং ক্যাপাসিটি সেটাকে সিভিয়ারলি ক্রিপেল করলো। মেইন হয় দেখা গেলো যে সিরিয়ান আর্মি যেটা আছে, মেবি আমার কাছে যেটা মনে হয়, দে হ্যাড এ সাইকোলজিক্যাল ব্রেকডাউন, না আমরা আর এর সাথে থেকে লাভ নেই। মাঝখানে আবার ইরান ইসরায়েল যে কতগুলো লং ডিস্টেন্স ওয়েপন এক্সচেঞ্জ হলো, সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে সাডেনলি সিরিয়ান আর্মি যেটা বাশার আসাদকে ডিফেন্ড করছিল, সাডেন একটা মেবি সাইকোলজিক্যাল ব্রেকডাউন তাদের মধ্যে ঘটছে কোনো একটা কারণে। But Syrian leadership and Syria definitely is devastated এবং probably it is going towards a Libya-like situation. Yes, that's for sure. At the same time, আমি যে জিনিসটা বুঝি না বা বোঝার চেষ্টা করতেছি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে গিয়ে যে ইসরায়েল একটা দেশ যেটা এক্সপ্যান্ড করতে যাচ্ছে উইথ আ ভেরি স্মল পপুলেশন। তার তো পপুলেশন র্যাপিডলি গ্রো করতেছে না বা করবে না হঠাৎ করে, কিন্তু তার চারদিকে আমি যদি দেখি যে মুসলিম যে নেশনগুলার যে মিলিটারি এবং ইকোনমিক ডাউনফল হয়েছে, সেটা যেমন একদিকে সত্যি, বাট মোর অ্যান্ড মোর কিন্তু কী বলবো, অ্যান্টি ইসরায়েলি সেন্টিমেন্ট ইজ হিউজ ইন মানে জর্ডান পপুলেশন, ইজিপশিয়ান পপুলেশন, অল লিবিয়া পপুলেশন, এবং এই ব্যাপারে একটা সর্ট অফ কনসেনসাস আছে দ্যাট দে আর ভেরি অ্যান্টি ইসরায়েলি ইন দ্য এন্টায়ার মিডল ইস্ট অ্যান্ড এন্টায়ার মুসলিম ওয়ার্ল্ড। সেটা তো একটা এফেক্ট একসময় হওয়ার কথা, নাকি না? এটার কোনো এফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। এখন পর্যন্ত দেখিনি, এখন পর্যন্ত কোনো এফেক্ট দেখিনি। 48 থেকে যদি আমি চিন্তা করি, ইসরায়েল 48-এ যতটুকু ল্যান্ডে তারা স্টেট অফ ইসরায়েল তাদের ভাষণ যেটা স্টাবলিশ করেছিল, সেখান থেকে তারা এক্সপ্যান্ড করছে অনেক। সো এই যে অ্যান্টি ইসরায়েলি সেন্টিমেন্ট যেটা আছে অ্যারাউন্ড একটা পপুলেশনের ভিতরে, এটার এফেক্টটা কোথায়? ভিজিবল এফেক্ট বলছি আমি দেখি না। যেমন ইজিপ্টের কথা যদি বলি, মুরসি ব্রাদারহুড ক্ষমতায় আসলো আরব স্প্রিংয়ের চেঞ্জের মাধ্যমে, অ্যান্টি ইসরায়েলি সেন্টিমেন্ট আছেও সেখানে, বাট আলটিমেটলি কী হলো? ব্যাক টু স্কোয়ার। সে প্রো ইসরায়েলি এবং প্রো আমেরিকান গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার। সো যে সেন্টিমেন্টের কথা বলি আমরা, যেটা আপনি একবার বলছেন সস্তা সেন্টিমেন্ট, এটাতে তো কিছু হবে না। The people
মাস্ট হ্যাভ মিনিংফুল ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি। এখানে একটা গভর্নমেন্ট থাকতে হবে যেটা যুদ্ধ দরকার নাই, আবার ডিপ্লোম্যাটিক্যালি স্ট্রং পজিশন নিয়ে ক্যান টার্ন দ্য টেবল। জর্ডান কাতার চেষ্টা করতেছে, বোধহয় খুব একটা পারতেছে না। কাতার তো হচ্ছে যে ডুইং সাম কাইন্ড অফ মেডিয়েশন, লবিং, মেডিয়েশন, দুই পক্ষকে নিয়ে, বিবাদবান দুই পক্ষকে নিয়ে এক টেবিলে বসে, ভাই ঠিক আছে আর ঝগড়াবাদা করো না, একসাথে বসো, মিটাই ফেলাও আর কি, ঝগড়াবাদ মিটাই ফেলাও। সেরকম তো কিছু হচ্ছে না। জর্ডান প্যালেস্টাইন কোনো অ্যাফেয়ার্স এখন আর নাই। 94 তার অ্যাগ্রিমেন্ট সাইন করছে ইসরায়েলের সাথে। সিরিয়াও করছিল, দেওয়ার নেগোসিয়েশন বিটুইন সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে, কিন্তু ল্যান্ড ফর পিস ওই জায়গাতে ইসরায়েল অ্যাগ্রি করে নেয়। সিরিয়া চাচ্ছিল গোলান হাইট ফেরত দিবা, ইসরায়েল সে নো। গোলান হাইট একটা স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক ইম্পর্টেন্স আছে। গোলান হাইটে $500 বিলিয়ন ওয়ার্থ তেল পাওয়া গেছে ইসরায়েলের অংশে। এটা তো ডেফিনেশন ছাড়বে না। ওখানে সি অফ গ্যালিলি যেটা আছে আপনার গোলান হাইটের ফুটে, এটা হচ্ছে ইসরায়েলের ফ্রেশ ওয়াটারের 30% সোর্স অফ সাপ্লাই। আর গোলান হাইট ইসরায়েল এবং সিরিয়ার ভিতরে বাফার জোন হিসেবে তৈরি করছে। আর রিসেন্ট ইনকারশন যেটা করলো আসাদ গভর্নমেন্টের ফলের পরে, এখন ওই গোলান হাইট ইসরায়েলের যে পজিশনটা আছে সেখান থেকে সিরিয়াস ক্যাপিটাল দামেস্কের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার বা 30 মাইল, জাস্ট আর্টিলারি রেঞ্জের ভিতরে। এবং হাই গ্রাউন্ডের জন্য দে ক্যান ওভারসি, দে ক্যান ডু দ্য সার্ভেলেন্স বেটার। সো তার এটা ছাড়ে নেয়। সো আলটিমেটলি দ্য আরব স্প্রিং কেম, এটাকে টুইস্ট অ্যান্ড টার্ন সব কিছুর মাধ্যমে এখন সিরিয়া ইজ নো হোয়ার। সিরিয়ার ওয়ার কস্ট ধরা হয়, ড্যামেজ ইনফ্রাস্ট্রাকচার কস্ট ধরা হয় অ্যারাউন্ড $3 ট্রিলিয়ন। এবং সিরিয়া তো এখন ইজ কন্ট্রোল বাই ডিফারেন্ট মিলিটেন্ট ফ্যাকশনস, বিভক্ত ডিফারেন্ট মিলিটেন্ট ফ্যাকশনস। কারো অ্যালিজেন্স হচ্ছে আমেরিকার দিকে, কারো হচ্ছে টার্কির দিকে, কারো হচ্ছে রাশিয়া, কারো হচ্ছে ইরান। সো কারোর সাথে কারো কোনো মিল নেই। ইসরায়েল ইজ অলসো ইনভলভ ইন দিস। এখানে তারা অনেক মিলিটেন্ট গ্রুপকে ফান্ড করছে, মিলিটারি এইড দিচ্ছে, ট্রেনিং দিছে। জর্ডান ওয়াজ অলসো ইনভলভ। সো এটা একটা জটিল একটা ওয়েব অফ পাওয়ার্স, যে যার মতো করে খেলতেছে। সো সিরিয়াতে শান্তি খুব সহসে আসতেছে না, স্ট্যাবিলিটিও আসছে না। আর ইরান একটু বিভাগে পড়ে গেছে এইসব চেঞ্জগুলোর কারণে। কারণ ইরান এখন এই মুহূর্তে একটু আইসোলেটেড হয়ে গেছে। তার অনলি অ্যালাই ওয়াজ বাশার আল আসাদ, সে তো নাই, না ইজ অ্যালোন। সো ইরান হ্যাজ টু সার্ভাইভ। এই যে সবার যে বিপক্ষের যে একটা বিপক্ষ অ্যাটিটিউড যেটা আছে সেটা থেকে তাকে সার্ভাইভ করতে হবে। অ্যান্ড হাউ উইল ডু, ইরান নোজ ইট বেটার। একটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে যে তো যেটা বল মিনহাইল এই যখন যুদ্ধগুলো চলতেছিল, কনফ্লিক্ট চলতেছিল, আর একটা ইনিশিয়েটিভ তারা নিয়েছে, সেটা হচ্ছে যে অন্যান্য দেশগুলোর সাথে পিস এগ্রিমেন্ট। এবং বেশ কটা আরব দেশ কিন্তু ইসরায়েলের সাথে দে হ্যাভ সাইন দ্য পিস অ্যাকর্ড। ইউএই করছে, বাহরাইন করছে, মরক্কো করছে, সৌদি আরব ওয়াজ ইন দ্য কিউ। এবং সৌদি আরব যদি সাইন করতো, ইট উড হ্যাভ বিন এ হিস্টোরিক্যাল ডিল দ্যাট উড হ্যাভ চেঞ্জ দ্য হোল মিডল ইস্ট। বাকি ছোটো ছোটো আরব দেশ যেগুলো আছে, আর সৌদি আরব করছে, ঠিক আছে আমরাও চলো। সো এটা আপাতত হোল্ড হয়ে আছে, বাট এটা যে সাইন হবে না এটা বলা যায় না। রাইট। এখানে আরব লীগের বা তাদের পক্ষে আমি এই ডিবেটটা খুব পড়ছি যে পেট্রো ডলার কেন করলো, কেন প্যালেস্টিনিয়ানদের পক্ষে আরবরা সরাসরি সাইন করে না। তাদের যেটা বক্তব্য, তাদের দুটো বক্তব্য আছে এবং এই ব্যাপারে আমি চাই যে আপনার মন্তব্য, তাদের বক্তব্যটা খুব ইন্টারেস্টিং। নর্দের আমি এটা অ্যাগ্রি করি, বাট আমি জাস্ট জিনিসটা চিন্তা করি আসলে। সেটা হচ্ছে এটা বেসিক্যালি বাহরাইনের একজন পলিটিক্যাল অ্যানালিস্ট একটা বড় পডকাস্টে বলছিল যে কেন তারা সরাসরি, কেন তারা বলতে এখানে তারা বাহরাইনের যে কূটনীতিক বলতেছে এখানে কথাটা,
উনি একজন মানে ওদের পদমর্যাদায় যদি বলি সচিব ছিলেন আর কি, এবং মানে ফরেন মিনিস্ট্রির সচিব ছিলেন, রিটায়ার্ড, এবং উনি এক্সপ্লেইন করতেছিল যে এখানে মানুষ যে সবসময় গালাগালি করে আমাদেরকে যে কেন তোমরা গিয়ে ইসরায়েলের সাথে ফাইট করো না, কেন তোমরা করো না। সো বাহরাইনের যে মানে ফরেন মিনিস্ট্রি যে সে অন বিহাফ অফ দ্য এন্টায়ার সেন্টিমেন্ট মানে পুরা আরব লীগের পক্ষে তার বক্তব্যটা সে বলতেছে। তার বক্তব্য হচ্ছে যে সে দুইটা যুক্তি বলছে। এক নম্বর যেটা যুক্তি সেটা হচ্ছে, ও যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে পেট্রো-ডলার সাইন হইল, যেটার জন্য বলা হয় যে সর্ট অফ কেন এরকম একটা ডিল করবে যখন প্যালেস্টাইনে এরকম হইতেছে, সেই সময়ের যে কনটেক্সটটা ছিল সেটা হচ্ছে আরবদের কোনো এডুকেশন নাই, কোনো টেকনোলজি নাই, কোনো কিছুর ইনোভেশন করার কোনো ক্ষমতা নাই, তাদের খালি আছে তেল। অন দ্য আদার হ্যান্ড আমেরিকার কাছে সব কিছু আছে। মানে আমেরিকা সে বলছে তুমি শুধুমাত্র একটা ন্যাচারাল রিসোর্স নিয়ে বসে রয়েছো, কিন্তু তোমার দেশের নিজের পপুলেশনের কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, এরা বেসিক্যালি বর্বর অসভ্য লোকজন। সো তুমি প্রত্যেকটা প্রোডাক্ট ইনফ্রাস্ট্রাকচার সব কিছুর জন্য তোমার সবচেয়ে বড় বাইফার সুপার পাওয়ার হচ্ছে কি আমেরিকা। সো তুমি সবচেয়ে বড় কারোর সাথে তুমি ডিল করতে যাবে তোমার দেশকে উঠানোর জন্য, কারণ তোমার দেশকে তুমি যদি উঠাইতে না পারো, ফরগেট আবার অন্য কাউকে সাপোর্ট করা। তোমার দেশে খালি তেল ছাড়া তো কিছু নাই, তোমরা কতগুলো আরব বেদুইন তোমরা মরুভূমিতে বসে থাকতা, তোমরা হঠাৎ করে তেল পাইছো। এখন তুমি যদি এমন কোনো পার্টির সাথে এক্সচেঞ্জ না করো যে তোমার সিভিলাইজেশনে বিশাল পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আনতে পারে, টেকনোলজিক্যাল এডুকেশনাল ডেভেলপমেন্ট সাপোর্ট সব কিছু আনতে পারে, তাহলে তো তুমি ওইখানেই পড়ে থাকবে। তুমি তেল নিয়ে কয়দিন কী করবা? কারণ ধারণা করা হয় 2030-এর মধ্যে এই তেলের মানে অবস্থাটা একটা থাকবে না, উইথ অল দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড। এটা হচ্ছে তার এক নম্বর তাদের সেন্টিমেন্ট। দুই নম্বর তাদের সেন্টিমেন্ট সেটা হইল, আমরা যদি আজকে আমাদের মিলিটারিকে, বাহরাইনের মিলিটারিকে আমি বললাম যাও তুমি কে সাপোর্ট করো, দেন উই আর ইমিডিয়েটলি ইন আ ওয়ার উইথ হু, নট উইথ ইসরায়েল বাট উইথ আমেরিকা। এবং এটা মানে এটা একই, এটা আমরা সবাই মানে তার বক্তব্য সবাই বুঝি। দ্য মোমেন্ট আমরা সেই ওয়ারে যাব, আমাদের দেশের আজকের যেই পপুলেশন বলতেছে যে কেন আমরা বসে আছি, এরা সবার আগে পালাবে অথবা গালাগালি শুরু করবে আমাদের কেন যুদ্ধে ফেললা, যখন আমাদের ইকোনমি নিজেদেরই পুরোপুরি একটা অয়েল ডিপেন্ডেন্ট ইকোনমি, এবং আমরা নিজেরা কিছুই এখনও তৈরি করতে পারি না, সব কিছু আমাদের বাইরে থেকে আনতে হয় আদার দেন তেল। সো আমরা যে যাব এখানে আমাদের যে একটা হচ্ছে কি যে আমাদের যে ক্যাপাবিলিটি, কালেকটিভ ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটিকে মধ্যে আমাদের নিজেদের যে লিমিটেশন আছে সেই লিমিটেশনটা আমাদেরকে মানতে হবে। সেই লিমিটেশনটা হলো আমাদের আসলে প্র্যাকটিক্যালি ন্যাচারাল রিসোর্স ছাড়া আমাদের আসলে কিছু নাই, এবং আমাদের পপুলেশন, নট অনলি আমরা অ্যাজ আ কূটনীতিক, আমাদের পপুলেশন আসলে এই স্যাক্রিফাইসের জন্য রেডি না। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এবং সে বিভিন্ন এক্সাম্পল দিয়ে বলতেছিল যে আমরা যে কোনো যা কিছু করি প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে মানুষ আসতেছে। একটা কনসার্ট বাহরাইনে হয়েছে, মানুষ আসতেছে, তার মানে কি বাহরাইনের মানুষ ওই কনসার্টটা চায়, তা নাহলে আসতো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আপনি বাহরাইনের কনসার্ট দেখে বললেন যে ও বাহরাইনের কনসার্ট হচ্ছে আর গাজায় মানুষ মারা যাচ্ছে। ওয়েল, একটা কান্ট্রি তার পপুলেশন দিয়ে তৈরি হয়, ওই পপুলেশন যা চায় ওই কান্ট্রিতে তাই হয়। সো আমরা এখন মানে ইসরায়েলের সাথে যুদ্ধে চাবো, এটা একটা মানবিক সেন্টিমেন্ট, বাট ওই মানবিক সেন্টিমেন্টের যে ইকোনমিক এবং মিলিটারি এক্সপেন্স সেটা বিয়ার করার ক্যাপাবিলিটিকে আসলে আমাদের এখনো হয়েছে কি না সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আপনার কি মনে হয়? আমি বলতেছি এটার সাথে আমি এগ্রি করি, আমি জাস্ট তার সেন্টিমেন্টটা সে একটা ডিসকাশনে বলছে, আমার কাছে মনে হচ্ছে তার সেন্টিমেন্টটা খুবই কি বলবো ইন্টারেস্টিং, এই জন্য আপনার সাথে শেয়ার করলাম। যুদ্ধের বিষয়টা যদি বলি, যদিও সেটা খুবই খুবই আনএক্সপেক্টেড, বা আমরা কেউ আশা করি না যে যুদ্ধের মাধ্যমে কোনো ভূ রাজনৈতিক বা রাজনৈতিক সমাধান হোক, এটা আমরা কখনোই আশা করি না। যুদ্ধের বাইরে যে ডিপ্লোমেসি আলোচনার মাধ্যমে যদি কোনো সমাধান পাওয়া যায়, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। আর যুদ্ধ হচ্ছে কি, যুদ্ধ হচ্ছে ইটস দ্য আনফর্চুনেট ফ্যাক্ট অফ লাইফ। আমরা যুদ্ধ চাই না বা যুদ্ধে জড়ায় পড়ি, আমরা যুদ্ধ করি, ফাইট করি, এটা হচ্ছে আনফর্চুনেট পার্ট, মানে বাস্তবতা। মিডল ইস্টে ইসরায়েলের সাথে যুদ্ধের বিষয়ে যদি ওগুলো আমরা বলি, আপনি যদি আমেরিকাকে যদি বাদ দিয়ে দেন, শুনো আমেরিকা নাই এখানে, শুধু ইসরায়েল আর আরব, ওকে তোমরা যুদ্ধ করে ফাটাফাটি করে যা করতে পারো করো, ইসরায়েল ক্যানট এক্সিস্ট। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, ইসরায়েল ক্যান নট এক্সিস্ট। বাট ওই যে মানে একজন আরেকজনের পরিপূরক, ইসরায়েল বিভাগে বলে আমেরিকা আসতেই হবে, বিকজ ওই যে আমেরিকাতে যে লবিগুলো আছে, জিওনিস্ট লবি যেটা আছে, দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ভেরি স্ট্রং,
সে আমেরিকায় আসতেই হবে। যেমন 23 অক্টোবরের ঘটনার পরে যখন এই ওয়ারটাকে কন্টেইন করার জন্য আমেরিকা কতগুলো টাস্কফোর্স, ক্যারিয়ার বেসড টাস্কফোর্স পাঠাই দিছে মেডিটেরিয়ানিয়ান, রেড সিতে, ইভেন গালফে, আরব সিতে পাঠাইছে। সো দ্যাট ইজ দেয়ার। মিডল ইস্ট যুদ্ধ করে পারবে না। সো এই বাস্তবতায় একজন ইজিপশিয়ান একজন জেনারেল বা কেউ জন বলছিলেন যে উই ক্যান ফাইট এগেনস্ট ইসরায়েল বাট উই ক্যানট ফাইট এগেনস্ট আমেরিকা। কারণ ইসরায়েলের সাথে যুদ্ধ করলে আমেরিকা জড়ায় যায়, সেই জন্য তারা ওই কথাটা বলছে। তো অপশন কি? আমার প্রোটেকশনের জন্য, ইন্টারেস্ট প্রোটেকশনের জন্য কেউ আমাকে এমনি কিছু জিনিস দেবে না, কিছু জিনিস ফোর্স করে আদায় করে নিতে হবে। আমি মিলিটারি ফোর্সে অ্যাপ্লাই করতে পারি না, আমার সেই ক্যাপাসিটি নাই, বিকজ আমেরিকা ইজ টু হাই, মানে ক্যাপাসিটির দিক থেকে গ্লোবালি, সো সেটা পারা যাবে না। আমি ইসরায়েল বলছি না, বাট মিডল ইস্টের যে সফট পাওয়ার যেটা ছিল সেটাকে তারা লিভারেজ নিতে পারেনি। যেমন আজকে সারা পৃথিবীতে ডলার ইজ দ্য নাম্বার 1 কারেন্সি ফর কমন ট্রানজ্যাকশনের জন্য। সৌদি আরবে হ্যাড দ্য কন্ট্রিবিউশন। এটাকে ডলারকে ইন্টারন্যাশনালাইজ করার পিছনে সৌদি আরবে হ্যাড এ বিগ কন্ট্রিবিউশন। 50s দিকে আমেরিকা সৌদিকে কনভিন্স করছে যেভাবেই হোক, ভাই তুমি এই তোমার তেল ডলারে কেনা বেচা করো। তো তেল কিনে না এমন দেশ তো নাই, অ্যান্ড এ বিগ হিউজ কোয়ান্টিটি। সো সৌদি আরব যখন অ্যাগ্রি করলো এবং দে ইম্পোজ, আগে হয়তো আগে ডলার পাউন্ডে না কিসে বিক্রি হতো, যখন ইম্পোজ করলো যে না এখন থেকে আমি তেল ডলারে বিক্রি করব, ব্যাস ওভার দ্য ডিকেডস সো ডলার হ্যাজ বিকাম দ্য ডমিনেন্ট কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড। সো মিডল ইস্ট কান্ট্রিগুলোর যে সফট পাওয়ার যেটা ছিল, সেই সফট পাওয়ারটা তারা ইউজ করে নেয়, করতে পারে না, যে কারণেই হোক, এখনও পারতেছে না। আর এখন ভূ রাজনীতির যে পরিবর্তন যেটা ঘটছে তাতে ডিফিকাল্ট। আমি সৌদি আরবের কথা যদি বলি, যেমন MBS মোহাম্মদ বিন সালমান, তার বিরুদ্ধে অভিযোগ আছে যে টার্কিতে সৌদি অ্যাম্বাসিতে কিরকম খাসুগি না খাসুগি যে মারা গেল। সো আমেরিকার তরফ থেকে তাদের MBS-এর দিকে আঙুল রেজ করা হয়েছিল, এবং এই আঙুল রেজ করার জন্য বাইডেন যখন সৌদি আরব ভিজিটে গেল পাত্তা দেয়নি। ফ্যাক্টস কি জানি না, বাট সেখানে সন্দেহ আছে যে MBS ওয়াজ ইনভলভ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কানেক্টেড উইথ দিস কিলিং, এবং আমেরিকা ডিফারেন্ট হ্যাভ অল দিস ম্যাটেরিয়ালস এভিডেন্স উইথ দেম। সো এই ধরনের কোনো ম্যাটেরিয়ালসগুলো বেরিয়ে থাকলে ব্ল্যাকমেল করা ইটস ইজি। তাহলে সৌদি আরব ওই সময় যেহেতু যে পাত্তা দেয় না, বাট কেন খেপে না? ওরা খেপে না, তো আমেরিকানস এরা খেপে না, তারা ধীরে ধীরে কাজ করে, সময় মতো তাদের এই যে এভিডেন্স যেগুলো আছে, ম্যাটেরিয়াল যেগুলো আছে, লাগলে ইউজ করবে। সো মিডল ইস্টের যে সমস্যাটা আমার কাছে যেটা মনে হয়, যুদ্ধ ইজ নট অ্যান অপশন, বাট সফট পাওয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য সফট পাওয়ার ইজ এ গুড অপশন। ব্রিক্স ইজ এ গুড অপশন। এবং এই 50 বছরে, আমরা 1950 সাল থেকে যদি ধরি, 75 বছরে মিডল ইস্ট হ্যাজ মিসড দ্য ট্রেন ডেভেলপিং দ্য সফট পাওয়ার এবং মিনিংফুল সফট পাওয়ার, সেটাকে অ্যাপ্লাই করার মতো ক্যাপাসিটি ডেভেলপমেন্টটা 75 বছরে তারা করতে পারে নাই। UAE আজকে দেখেন যে বিশাল বিশাল স্ক্র্যাপার আছে, ইজ ইট সফট পাওয়ার? নো, ইটস নট সফট পাওয়ার। বিভিন্ন দেশে আসে, ইনভেস্ট করছে, ফ্ল্যাট বিজনেসে চলে যাচ্ছে। এটার পিছনে অনেক ধরনের স্টোরিজ আছে, যে সাডেন বুমিং অফ UAE ইকোনমি অ্যান্ড দি স্ক্র্যাপার্স, বিভিন্ন ধরনের স্টোরি, গল্প আছে সেগুলো। বাট মিনিংফুল, যে এখন টেকনোলজি ইজ এ ডমিনেন্ট টুল। মিডল ইস্টে কী আছে টেকনোলজির? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কী আছে? দে কুড ইন্ডাস্ট্রিয়ালাইজ দ্য হোল মিডল ইস্ট উইথ দ্য অ্যামাউন্ট অফ মানি দে হ্যাভ জেনারেটেড ওভার দ্য পাস্ট ডিকেডস। কী আছে? কিছুই নেই। সো তাতে কোনো সফট পাওয়ার নেই, আর যুদ্ধ তো প্রশ্নই আসে না। সো এখনও তারা যদি সফট পাওয়ার ডেভেলপমেন্টের দিকে নজর দেয়, দিস কুড বি এ গুড অপশন। আপনার কাছে কী মনে হয় যে উইথ দ্য রাইজ অফ ব্রিক্স, একটা অল্টারনেটিভ কারেন্সি যেটা নিয়ে তারা কাজ করতেছে, আপনার ব্রাজিল বলি, রাশিয়া বলি, চায়না বলি, উইল দ্যাট বিকাম আ লবি, যেটা আসলে
হয়তোবা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি করবে, যেটার কনসিকুয়েন্সে ইউক্রেনে তো আলটিমেটলি রাশিয়াই জিততেছে প্র্যাকটিক্যালি, বা রাশিয়াই ডমিনেট করতেছে। তাইওয়ানেও প্রবাবলি চায়নাই ডমিনেট করবে, অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার কাছে কী মনে হয় যে তখন ইসরায়েলের যে এক্সপ্যানশন নীতি সেটা কি কিছুটা হইলেও কমে আসবে কি না? বিকজ ব্রিক্স উইল হ্যাভ আ লাইক আ মানে সফট পাওয়ার। ব্রিক্সের যে কমন কারেন্সি, সিঙ্গেল কারেন্সি যেটা কথা বললেন, ইটস লং ওয়ে টু গো। কারণ ইন্টারন্যাশনাল কারেন্সি হিসাবে ডেভেলপ করার জন্য ইউ নিড গ্লোবাল সাপোর্ট। এখন ব্রিক্সের মেম্বার যারা আছে এই কজনের ভিতরে যাতে কারেন্সি ডেভেলপ করে তারা, সেটা ট্রানজ্যাকশন অন্য যে কারেন্সি যেগুলো আছে ডমিনেন্ট কারেন্সি ডলার, ইউরো, এদের সাথে ট্রানজ্যাকশনটা কি হবে, তারা সেটা অ্যাকসেপ্ট করবে কি না। যে বাংলাদেশ থেকে আমরা যদি ইউরোপ থেকে কোনো জিনিস কিনতে চাই, আমরা কোন কারেন্সি কিনবো, ব্রিকের কারেন্সি না ইউরো নাকি ডলার, কোনটা অ্যাকসেপ্ট করবে? সো এই ইন্টারন্যাশনাল কারেন্সি আন্ডার ব্রিক্স লং ওয়ে টু গো। এখনও এটা আমি মনে করি না যে এখনও কোনো পর্যায়ে আসছে। আর আমেরিকা স্টিল দ্য গ্লোবাল ডমিনেন্ট ইকোনমিক পাওয়ার এবং পলিটিক্যাল অলসো। মনে হয় না ব্রিকের এই সিঙ্গেল কারেন্সি ব্যাপারে আমেরিকা উইল সাপোর্ট, বরঞ্চ এটাকে সাবোরাস করার জন্য, না হইতে দেওয়ার জন্য সে চেষ্টা করে যাবে। লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ নেভিতে একটা দীর্ঘ সময় সার্ভ করছেন। আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা গ্লোবাল প্রেডিকশন হয় যে মানে সামনে 20-30 বছরের মধ্যে ফ্রেশ ওয়াটার নিয়ে বা বিশুদ্ধ পানি নিয়ে একটা বড় রকম একটা সংকট তৈরি হবে, এবং এটাকে কেন্দ্র করে অনেকগুলা দেশের যুদ্ধে জড়ায় পড়ার একটা বড় সম্ভাবনা আছে। এবং আমরা যদি গত 20 বছরে দেখি, ইসরায়েল এই মানে ফ্রেশ ওয়াটারের এই পার্টিকুলার সেক্টরে তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বিশাল একটা টাকা খরচ করছে। এটা খুবই নোটেবলি তারা এটা করছে ওয়াটার রিসাইক্লিংয়ে। এরকম কি কোনো মানে সম্ভাবনা আপনার কাছে মনে হয় কিনা যে হ্যাঁ প্র্যাকটিক্যাল? গত 150 বছরে বা 175 বছরে পৃথিবীর যত অনেক যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের একটা কারণ আছে, এবং সব কারণের বটম লাইনটা হচ্ছে ইকোনমি। সব যুদ্ধের বিভিন্ন কারণে আমরা জানি যে যুদ্ধ হয়েছে, বিভিন্ন কারণে। দ্য বটম লাইন ইজ ইকোনমি। এবং স্পেসিফিক কারণ যদি আমরা বলি, 12টা যুদ্ধ হয়েছে পানির কারণে, ওয়াটার শেয়ারিং নিয়ে। পৃথিবীতে 12টা যুদ্ধ হয়েছে পানির শেয়ারিং নিয়ে। পানি ইজ এ ভাইটাল রিসোর্স, এবং ইকোনমির কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট ইজ ওয়াটার। ইসরায়েলের ক্ষেত্রে ওই যে গ্যালিলি, সি অফ গ্যালিলি যেটা আছে, 30% সোর্স অফ ফ্রেশ ওয়াটার ইজ ইন দেয়ার কন্ট্রোল। সিরিয়ার স্টেক ছিল ওখানে, বাট সিরিয়া ইজ গন। সিরিয়া আমার মনে হয় না অদূর ভবিষ্যতেও আপনার পলিটিক্যাল বা মিলিটারি পাওয়ার হিসাবে কাম ব্যাক করবে। মানে অদূর ভবিষ্যতে তো না, দূর ভবিষ্যতে কী হবে সেটা দেখার বিষয় আছে। তো সেই হিসাবে গ্যালিলি অ্যাজ এ সোর্স অফ সি ওয়াটার, ফ্রেশ ওয়াটার, ইট রিমেন্স ইন ইসরায়েলস হ্যান্ড। ওখানে আর অপোজিশন কে করতে আসবে? আর আশেপাশে তার কোনো দেশ নেই। জর্ডান ইজ ফাইন উইথ ইসরায়েল। সো পানি নিয়ে আমার মনে হয় না যে ইসরায়েলের সাথে আর অন্য কোনো আরব দেশের যুদ্ধের বিষয়টা আসবে। বাট ওয়াটার ইজ বিকামিং অ্যান ইস্যু। যেমন ইথিওপিয়া রিসেন্টলি একটা ড্যাম করেছে নাইল রিভারের উপরে, সেটা নিয়ে ইজিপ্টের একটা কী বলবো এটাকে আপত্তি আছে। তো এই নাইলের উপরে একমাত্র ড্যাম ছিল, ওয়াটার ড্যাম ছিল, যেটা হচ্ছে আসওয়ান ড্যাম, যেটা ইজিপ্টের ক্লোজ টু মেডিটেরিয়ান বা মেডিটেরিয়ানের কাছাকাছি কোনো একটা জায়গায়। এর বিটুইন আর কোনো ড্যাম ছিল না। ইথিওপিয়া ড্যামটা করার কারণে ইট ইজ অ্যাফেক্টিং ইজিপ্ট। প্রেজেন্ট সিচুয়েশনে কোনো ধরনের কনফ্লিক্টের সম্ভাবনা নাই। সো ইসরায়েল ইস্যুতে ওয়াটার নিয়ে তার কোনো মেজর কোনো ইয়ে নেই। 30%-এর বাইরেও তারা মেডিটেরিয়ান থেকে হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট ডিসালাইনেশন করে সেটাও তারা সাপ্লাই করছে। সো দে হ্যাভ দ্য সোর্স। বাট কনফ্লিক্ট হওয়ার মতো ওয়াটার নিয়ে আমার মনে হয় যে আপাতত কোনো সম্ভাবনা নাই। তো থ্যাংক ইউ ভাই, আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। আপনি অনেকটা সময় দিলেন আজকে, অ্যান্ড আমরা ফিউচারে হয়তো আরও অনেক প্রেসিং ইস্যুস নিয়ে আপনার কাছ থেকে শিখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমি অ্যাকচুয়ালি
আই এম নট এ জিও পলিটিক্যাল এক্সপার্ট অর পলিটিশিয়ান, কিছুই না, জাস্ট একটু পড়াশোনা এগুলো লেখাপড়া আউট অফ শখের বিষয় আর কি, এই করা আর কি। ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড জিও পলিটিক্সের ইস্যুটা হচ্ছে এত ডাইনামিক, আপনি আজকে চিন্তা করছেন যে 7 দিন পর হয়তো এটা ঘটবে, 7 দিন পরে ইন ফাইন্ড মর্নিং ইউ ফাইন্ড না, ইট হ্যাপেন সামথিং ডিফারেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম এবং দাওয়াত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।